আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ওয়ান শট ক্লাস নিয়ে তোমাদের জীববিজ্ঞানের চ্যাপ্টার 3 কোষ বিভাজন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমি জানি তোমরা সবাই খুব ভালো পারো, কিন্তু তাও হচ্ছে আমি আজকে এটা নিয়ে আসলাম কেন, কারণ হচ্ছে একটা বাংলা একটা প্রবাদ বাক্য আছে না যে ছোট মরিচের ঝাল বেশি, তো এটা হচ্ছে এই ছোট মরিচ, বুঝছো? এখান থেকে অনেক সিকিউ আসে এবং এমসিকিউ আসে, আর এখান থেকে তোমাদের ছোটোখাটো কিছু কিছু জিনিস তোমরা আসলে বুঝো না, ওই জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ওই কনসেপ্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আজকের এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে একদম মানে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের 9-10 লেভেলে যতটুকু দরকার ইনশাল্লাহ সব কিছু কাভার হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সিকিউ এমসিকিউ সব কিছু এই একটা ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। সো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। দেখো আমরা আজকে যেটা পড়বো কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে? দেখো কোষ বিভাজন হচ্ছে আমরা যে হচ্ছে এই যে আমাদের যে কোষের দেহের যে জীবদেহের যে জনন প্রক্রিয়া এবং বৃদ্ধি হয়, দৈহিক বৃদ্ধি এবং জনন, সেইটার উদ্দেশ্যে কোষের সংখ্যার যে বৃদ্ধি ঘটে এটাই হচ্ছে কোষ বিভাজন। বিভাজন মানে কি? বিভাজন মানে হচ্ছে তোমার কাছে ধরো একটা কোষ আছে, একটা কোষ থেকে দুইটা কোষ হবে, দুইটা থেকে চারটা হবে, মানে কোষটা হচ্ছে ভাঙতে থাকবে, এই জিনিসটাকে আমরা বলি কোষ বিভাজন। এখন কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি কোষ বিভাজনকে। তিনটা ভাগ কি ভাই? প্রথম ভাগটাকে আমরা বলতে পারি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। দ্বিতীয় ভাগটাকে আমরা বলতে পারি মাইটোসিস। এবং তৃতীয় আরেকটা ভাগ আছে যেটাকে আমরা বলি মিওসিস। সমস্ত জীবজগতে পৃথিবীতে যত জীবজগৎ আছে সব জায়গায় আমরা হচ্ছে এই তিনটা কোষ বিভাজন কিন্তু আমরা দেখতে পারি, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, ঠিক আছে? এখন আসো আমরা দেখি অ্যামাইটোসিসে কি হয়। আচ্ছা, অ্যামাইটোসিসটা হচ্ছে আমরা যদি বলি এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে সবচেয়ে সরলতম কোষ বিভাজন, সবচেয়ে সরল কোষ বিভাজন। সবচেয়ে সরল কোষ বিভাজন। এটাকে কেন আমরা সবচেয়ে সরল কোষ বিভাজন বলছি? এই ধাপে আমরা যদি একটু দেখি, দেখো তোমরা প্রথমে এই যে আমার একটা কোষ, এই কোষটা প্রথমে হচ্ছে তার নিউক্লিয়াসটা প্রথমে একটু লম্বা হবে। আমার এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা তোমার যেটা হয়, এই নিউক্লিয়াসটা প্রথমে লম্বাটে আকার ধারণ করবে এবং এর যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমটা দেখো তোমার মাঝখান বরাবর সংকুচিত হইতে থাকবে। এরপরে যেটা হবে দেখো এই লম্বাটে ভাবটা, এই সংকোচনটা আরো ভেতরের দিকে ঢুকতেছে। দেখো এইটা প্রথমে ছোট ছিল, এটা আরো ভেতরের দিকে ডিপ হচ্ছে এবং নিউক্লিয়াসটা কিন্তু দেখো নিউক্লিয়াসটাও ভেতরের দিকে ঢুকছে এবং সবার লাস্টে কি হচ্ছে, এইটা একদম ভেতরের দিকে চলে যাচ্ছে, এই সংকোচনটা ভেতরের দিকে চলে যাচ্ছে, নিউক্লিয়াস এইদিকে একটা তৈরি হচ্ছে, এইদিকে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এইভাবে আমার কি তৈরি হলো, দুইটা নতুন কোষ তৈরি হয়ে গেল। তার মানে হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াটাতে যেটা হচ্ছে যে আমার একটা কোষ সরাসরি তার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে দুইটা কোষে পরিণত হয়ে যাচ্ছে। এই অ্যামাইটোসিসটা আমরা কোথায় দেখি? আমরা নর্মালি যে প্রাককেন্দ্রিক কোষ যেগুলো আছে, যেমন ধরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াতে আমরা হচ্ছে এই অ্যামাইটোসিসগুলো দেখতে পারি। তারপর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল তোমরা জানো, তারপর ব্যাকটেরিয়া, অ্যামিবা, এই জিনিসগুলোতে আমরা হচ্ছে তোমার অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখতে পারি, ব্যাকটেরিয়া, অ্যামিবা এই জায়গাগুলোতে। আবার নীলাভ সবুজ শৈবাল, ডায়াটম, সেইখানেও হচ্ছে আমরা কিন্তু এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখি, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে নর্মালি আমরা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখি। এরপরে আসো মাইটোসিস। মাইটোসিস ধাপটাতে কি হয়? মাইটোসিস ধাপটাতে কি হয় সেটা কিন্তু আমরা ইন ডিটেইলসে আমরা একটু পরেই দেখব। তার আগে আমরা একটু দেখে নিই এখানে কি হচ্ছে আসলে। দেখো তোমাদেরকে কিন্তু এখানে কয়েকটা টার্মের সাথে একটু পরিচিত হতে হবে। মাতৃকোষ জিনিসটা কি, অপত্য কোষ জিনিসটা কি? মাতৃকোষ জিনিসটা হচ্ছে যেই কোষ বিভাজিত হয়, যেই কোষ বিভাজিত হয়, তার মানে মাতৃকোষ জিনিসটা হচ্ছে যেই কোষটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করবে তাকে আমরা বলছি মাতৃকোষ। আর অপত্য কোষ কাকে বলছি ভাইয়া? অপত্য কোষটা হচ্ছে নতুন সৃষ্ট কোষ, নতুন সৃষ্ট কোষ।
তাহলে অপত্য কোষটা কোথা থেকে তৈরি হচ্ছে? মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হচ্ছে। এখন মাইটোসিস ধাপে কি হচ্ছে? মাইটোসিস ধাপে তোমার একটি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হচ্ছে। এইখানে দেখো মাইটোসিসকে আমরা কিন্তু সমীকরণিক বিভাজনও বলি। এটা কেন বলি? সমীকরণিক বিভাজন বলার কারণ হচ্ছে তুমি যদি মাতৃকোষ থেকে কোষটাকে একটু দেখো, মানে যেই কোষটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হচ্ছে, এখানে দেখো আমাদের কিন্তু যদি আমি কোষটার দিকে তাকাই, এখানে আমার কয়টা ক্রোমোজোম আছে ভাইয়া? 4টা ক্রোমোজোম আছে। তুমি আবার অপত্য কোষ দেখো, যে মাতৃকোষ থেকে যে নতুন কোষগুলো তৈরি হচ্ছে, সেখানেও দেখো 4টা ক্রোমোজোম আছে। তার মানে এখানে ক্রোমোজোম সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। এই কারণে এই কোষ বিভাজনটাকে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন। এই কোষ বিভাজনটাকে আমরা কি বলতেছি? এইটাকে আমরা বলতেছি সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা ইন ডিটেলস একটু পরে আবার আসছি। এখন দেখো মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনে তোমার কি হচ্ছে? মিওসিস কোষ বিভাজনটা, আচ্ছা মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় সেটা নিয়ে আমরা যখন হচ্ছে মাইটোসিসের ডিটেলসে যাব সেখানে। মিওসিসটা কোথায় হয় সেটাও আমরা মিওসিসের যখন হচ্ছে টপিক আছে তোমাদের, ওইখানে গিয়ে আমরা দেখব। এখানে মিওসিসে আসলে হচ্ছেটা কি? মিওসিসে দেখো এখানে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ কিন্তু আলটিমেটলি তৈরি হয়। ঠিক আছে, একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়। এবং এখানে যেটা হয়, এখানে মাতৃকোষে দেখো 4টা ক্রোমোজোম আছে, আর অপত্য কোষের প্রতিটাতে দেখো 2টা করে ক্রোমোজোম আছে। মানে তোমার এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে। এই কারণে এই মিওসিস কোষ বিভাজনটাকে আমরা বলি হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ হ্রাসমূলক কোষ বিভাজন। এখন আমি তোমাদেরকে কয়েকটা টার্মের সাথে একটু পরিচয় করাই দিব। এই টার্মগুলো তোমরা অনেকেই বুঝো না। এই টার্মগুলো হচ্ছে, প্রথমে আমরা বলি তোমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড টার্মগুলো অনেক সময় হচ্ছে বুঝতে তোমাদের কনফিউশন হয়ে যায়, যে হচ্ছে ভাইয়া হ্যাপ্লয়েড জিনিসটা কি, ডিপ্লয়েড জিনিসটা কি, তারপর হচ্ছে আবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি ট্রিপ্লয়েড, এগুলো আবার কি। আচ্ছা আসো আমরা একটু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দেখি। আচ্ছা তোমরা সবাই জানো আমাদের পিতা বা বাবা থেকে হচ্ছে পুরুষ থেকে আসে শুক্রাণু, এই শুক্রাণু আর মায়ের থেকে আসা ডিম্বাণু, তারা মিলে কি তৈরি করে? তোমার শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করে। এটা তোমরা সবাই জানো, তাই না? দেখো আমরা যারা মানুষ আছি, আমাদের একটা দেহকোষ বা একটা কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কয়টা থাকে? ক্রোমোজোম সংখ্যা আমরা সবাই জানি, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা থাকে 46টা, তাই না? মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ভাইয়া কয়টা থাকতেছে? মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা থাকতেছে 46টা। এই 46টা যে ক্রোমোজোম আছে, এই 46টাকে আমরা আসলে আরেকটা ভাষায় বলতে পারি, সেটা হচ্ছে 23 জোড়া। এই যে 23 জোড়া বলতেছি, এই 23 জোড়া, এইটার মানে কি আসলে বলো তো? এইটার মানে হচ্ছে এই যে মায়ের থেকে হচ্ছে শুক্রাণু, যেটা বা পিতা থেকে যে শুক্রাণুটা আসতেছে, ডিম্বাণুটা আসতেছে মায়ের থেকে, এই শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম আছে, আর এই ডিম্বাণুর মধ্যে হচ্ছে 23টা ক্রোমোজোম আছে। এখন এই 23 আর 23কে যোগ করলে ভাইয়া কত হয়? এই যে জাইগোট, এই জাইগোটের মধ্যে আলটিমেটলি 46টা ক্রোমোজোম আছে মানুষের ক্ষেত্রে। আবার আরেক অন্যান্য প্রাণীর ক্ষেত্রে, এক এক প্রাণীর ক্ষেত্রে তার দেহকোষে এক এক সংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম থাকে। এখানে হচ্ছে শুক্রাণুতে আসতেছে 23টা, ডিম্বাণুতে আসতেছে 23টা, এই 23টা যোগ করলে আমার আসতেছে টোটাল 46টা। এখন এই যে শুক্রাণুতে 23টা আছে, এই শুক্রাণুটাকে আমরা কি বলি বলতো? এই শুক্রাণুটাকে আমরা কিন্তু পুং জনন কোষ বলতে পারি, তাই না? আবার এই ডিম্বাণুটাকে কি বলতে পারি? এই ডিম্বাণুটাকে আমরা বলি স্ত্রী জনন কোষ। ডিম্বাণুটা হচ্ছে স্ত্রী জনন কোষ আর শুক্রাণুটা হচ্ছে পুং জনন কোষ। এখন দেখো একটা পুং জনন কোষে, মানুষের ক্ষেত্রে একটা পুং জনন কোষে 23টা থাকতেছে, স্ত্রী জনন কোষে 23টা থাকতেছে। এই 23টাকে আমরা একটা সেট বলতে পারি, একটা সেট। এই যে একটা সেট ক্রোমোজোম, এই এক সেট ক্রোমোজোমকে আমরা বলি হ্যাপ্লয়েড।
এক সেট ক্রোমোজোমকে আমরা কি বলি ভাইয়া? হ্যাপ্লয়েড। ঠিক আছে, বুঝতে পারছো? এই একটা সেটে তাহলে মানুষের ক্ষেত্রে একটা সেট ক্রোমোজোমে এক সেট ক্রোমোজোমে কয়টা ক্রোমোজোম থাকে? 23টা ক্রোমোজোম থাকে। আবার ডিম্বাণুতেও হচ্ছে 23টা ক্রোমোজোম, তাহলে ডিম্বাণু কি সেম ভাবে হ্যাপ্লয়েড হয়ে যাবে। সেম ভাবে কি হবে? হ্যাপ্লয়েড হয়ে যাবে। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে হ্যাপ্লয়েড, এই দুইটা হ্যাপ্লয়েড, একটা সেট, এই একটা সেট, শুক্রাণুর এক সেট ক্রোমোজোম, ডিম্বাণুর এক সেট ক্রোমোজোম, এই দুইটা সেট একসাথে মিলে আলটিমেটলি তাহলে এক সেটে কয় সেট হয় ভাইয়া? 2 সেট ক্রোমোজোম হয় না? এই 2 সেট ক্রোমোজোমকে আমরা বলি ডিপ্লয়েড। দুই সেট ক্রোমোজোমকে আমরা বলতেছি ডিপ্লয়েড। তার মানে জাইগোটটা কি হবে ভাইয়া? জাইগোটটা হবে ডিপ্লয়েড। আর শুক্রাণু কি হবে? হ্যাপ্লয়েড। কারণ কি? শুক্রাণুতে একটা সেট ক্রোমোজোম থাকে শুধু। এক সেট ক্রোমোজোমে কয়টা ক্রোমোজোম থাকে ভাইয়া? মানুষের ক্ষেত্রে 23টা থাকে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এক এক প্রাণীতে এক এক সংখ্যক থাকে। ইয়াতে তোমার জাইগোটে বা একটা পূর্ণাঙ্গ মানব দেহে যে 46টা ক্রোমোজোম থাকে, 46টা ক্রোমোজোমের তাহলে 23টা আসে বাবা থেকে, 23টা আসতেছে বাবা থেকে, আর 23টা আসতেছে মা থেকে। এই 23টা আসতেছে মা থেকে, আর এই মা থেকে 23টা, বাবা থেকে 23টা, এই 23টা ক্রোমোজোম একসাথে মিলিত হয়ে 2 সেট ক্রোমোজোম যে তৈরি করতেছে। এই 2 সেট ক্রোমোজোমের টোটাল কয়টা ক্রোমোজোম থাকতেছে? 46টা ক্রোমোজোম। এই 2 সেট ক্রোমোজোমকে আমরা বলি ডিপ্লয়েড, আর এক সেট ক্রোমোজোমকে আমরা বলি হ্যাপ্লয়েড। আশা করি তোমাদেরকে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের মানে জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি যে হ্যাপ্লয়েড কাকে বলে, ডিপ্লয়েড কাকে বলে। সহজ কথায় বলতে গেলে হ্যাপ্লয়েড হচ্ছে এক সেট ক্রোমোজোম, হয় বাবার এক সেট ক্রোমোজোম বা মায়ের এক সেট ক্রোমোজোম। এখন বাবার এক সেট ক্রোমোজোম আর মায়ের এক সেট ক্রোমোজোম যখন একসাথে মিলিত হবে তখন টোটাল 2 সেট ক্রোমোজোম হয়ে যাবে। এই 2 সেট ক্রোমোজোমকে আমরা বলি ডিপ্লয়েড। এখন আমি আরেকটা প্রশ্ন করি, যদি আমি এখানে আমার 3 সেট ক্রোমোজোম থাকতো তখন এটার নাম কি হতো? 3 সেট ক্রোমোজোম হইলে, 3 সেট ক্রোমোজোম হয়ে গেলে তখন এটার নাম হয়ে যেত আবার ট্রিপ্লয়েড। সহজ না? জিনিসটা কিন্তু খুবই সহজ। যদি 3 সেট ক্রোমোজোম হইতো তখন এটার নাম হয়ে যেত ট্রিপ্লয়েড। তার মানে আমার কয়টা সেট ক্রোমোজোম আছে কোনো একটা কোষের মধ্যে সেইটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নির্ভর করতেছে। তাহলে জনন কোষে তোমার কেমন কি পরিমাণ ক্রোমোজোম থাকে, কি ধরনের ক্রোমোজোম থাকে? হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে জনন কোষের ক্ষেত্রে। শুক্রাণু একটা জনন কোষ, ডিম্বাণু একটা জনন কোষ। শুক্রাণু ডিম্বাণুতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। জাইগোট তাহলে কি ধরনের ক্রোমোজোম থাকে? জাইগোটে ডিপ্লয়েড ধরনের ক্রোমোজোম থাকে, কারণ জাইগোটে 2 সেট ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, এই কারণে এটাকে আমি একটু ইন ডিটেইলসে বুঝাইলাম। আচ্ছা, তারপরে দেখো, এখন আসলে আমরা একটু মাইটোসিস নিয়ে ইন ডিটেইলসে একটু পড়াশোনার চেষ্টা করি যে মাইটোসিসে আসলে হচ্ছেটা কি। দেখো, মাইটোসিসে আমি আগেই বলছি মাতৃকোষ থেকে হচ্ছে তোমার 2টা অপত্য কোষ তৈরি হয়, তাই না? মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ তৈরি হয়, এবং এইখানে যেটা হয়, এইখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। নিউক্লিয়াস এইটা ধরো হচ্ছে এখানে একটা কোষ, এই কোষের ভেতরে আছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এবং কোষের যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই কয়বার করে বিভাজিত হয় ভাইয়া? একবার করে বিভাজিত হয়। নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস ফর্মেশন করবে, তৈরি করবে, আর সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে 2টা সাইটোপ্লাজম তৈরি করবে। তাহলে 2টা নিউক্লিয়াস 2টা সাইটোপ্লাজম মিলে কি 2টা নতুন কোষ তৈরি হয়ে যাবে না? এই জিনিসটাই বোঝানো হয়েছে। এবং দেখো, মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কেমন থাকবে? এখানে একই থাকবে। একই বলতে দেখো, এখানে মাতৃকোষ মানে আমি আগেই বলছি যেই কোষটা বিভাজিত হচ্ছে। তাহলে মাতৃকোষে কয়টা ক্রোমোজোম আছে? এখানে আছে 4টা ক্রোমোজোম। ঠিক একইভাবে দেখো অপত্য কোষেও ঠিক 4টা ক্রোমোজোম কিন্তু আছে। ঠিক আছে, তারপরে দেখো মাইটোসিসের তোমার ধাপগুলো একটু দেখো। মাইটোসিসের আমরা কিন্তু প্রথমে আমরা বলতে পারি মাইটোসিসের ক্ষেত্রে এই যে একটু আগে আমি বললাম যে নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, সাইটোপ্লাজম একবার বিভাজিত হচ্ছে। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজনটাকে ভাইয়া আমরা কি বলতে পারি? নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। আবার একই সাথে সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। নাম দুইটা সহজ, কিন্তু এটাতে প্যাচ লাগানোর কোনো কারণই নাই।
এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। আচ্ছা, এখানে সাইটোকাইনেসিস ওয়ার্ডটা লেখা আছে, এখানে হচ্ছে সাইটোকাইনেসিস জিনিসটা তাহলে কি হচ্ছে? সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। এই যে ক্যারিও ওয়ার্ডটা যে আছে না, এই ক্যারিও ওয়ার্ডটার মানেই হচ্ছে নিউক্লিয়াস, বুঝছো? এই ক্যারিও ওয়ার্ডটার মানেই হচ্ছে নিউক্লিয়াস। এই কারণে আমরা এইটাকে বলতেছি ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের এখানে তোমরা দেখতেছো যে এখানে সাইটো ওয়ার্ড ইউজ করা হয়েছে, তাহলে এটা দেখে সহজেই তোমরা কি মুখস্থ মনে রাখতে পারবা না যে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলি। তো এই হচ্ছে মাইটোসিসের দুইটা পর্যায়, যে নিউক্লিয়াসের বিভাজন হবে প্রথমে, এরপর সাইটোপ্লাজমের বিভাজন হবে। এখন মাইটোসিসের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে মাইটোসিসের যে নিউক্লিয়াসের বিভাজন, যাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, এই নিউক্লিয়াসের বিভাজনটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া বলতে এখানে অনেকগুলা ধাপ হওয়ার মাধ্যমে নিউক্লিয়াসের সম্পূর্ণ বিভাজন হয়। অর্থাৎ আমি যদি ধরো একটা নিউক্লিয়াস আছে, এইটা ধরো একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নিউক্লিওলাই, এখানে হচ্ছে তোমার ধরো হচ্ছে ক্রোমাটিন জালিকা আছে, এখানে এটাকে একটু অন্য কালার দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে আমার নিউক্লিওলাস, এখানে হচ্ছে আদার্স যেই ক্রোমাটিন জালিকাগুলা সেটা এখানে আছে, এখানে ধরো নিউক্লিওপ্লাজমগুলো আছে। তো এইখান থেকে আমার যখন আলটিমেটলি দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হইলো, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হইলো, এই নিউক্লিয়াসটা যে তৈরি হচ্ছে, এই নিউক্লিয়াস তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হচ্ছে অনেক জটিল একটা প্রক্রিয়া। জটিল একটা প্রক্রিয়া বলতে এখানে অনেকগুলো ধাপ হওয়ার মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি হইতে হয়। এটা সরাসরি দুইটা নিউক্লিয়াস হইতে যায় না, হইতে পারে না। অ্যামাইটোসিসে তোমরা কি দেখছিলা? অ্যামাইটোসিসে তোমরা দেখছিলা একটা নিউক্লিয়াস সরাসরি দুইটা ভাগে জাস্ট ভাগ হয়ে গেছে এবং দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। বাট এইখানে তোমার নিউক্লিয়াসকে 5টা ধাপের মধ্য দিয়ে যাইতে হয়। 5টা ধাপের মধ্য দিয়ে যাওয়ার পরে সে হচ্ছে দুইটা নতুন নিউক্লিয়াসে পরিণত হয়। এই কারণে এই মাইটোসিসের ক্যারিওকাইনেসিসকে আমরা একটা জটিল প্রক্রিয়া বলি। ঠিক আছে, তাহলে এইটা আমরা দেখি 5টা ধাপ কি কি আছে, আমরা সবাই এটা জানি। কি কি আছে বলো তো ভাইয়া আমার সাথে? তোমরা আমার আগেই একদম বলে ফেলার চেষ্টা করবা যে কি কি আছে। প্রথমে কি আছে ভাইয়া? প্রথমে আছে প্রোফেজ, তাই না? প্রথমে আছে প্রোফেজ। তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে মেটাফেজ। তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে মেটাফেজ। তারপরে কি আছে ভাইয়া? অ্যানাফেজ। তারপরে কি আছে? সবার লাস্টের স্টেপ হচ্ছে টেলোফেজ। টেলোফেজ। তার মানে এইখানে হচ্ছে আমার এই 5টা ধাপের মধ্য দিয়ে যাওয়ার পরে একটা নিউক্লিয়াস দুইটা ভাগে ভাগ হবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন তোমাদের পরীক্ষায় সিকিউতে এই প্রত্যেকটার তোমার একদম বর্ণনা, চিত্রসহ সব কিছু আসে। ঠিক আছে, এখন তোমরা কিভাবে লিখবা আসো আমরা একটু পরের স্লাইডটাতে গেলে আমরা বুঝতে পারবো। দেখো প্রোফেজ ধাপগুলোতে দেখো, এখানে আমি তোমাদের জন্য একটা ট্রিক্স শেয়ার করি। তোমরা এই পড়াগুলো সবাই পারো, এই পড়াগুলো তোমরা সবাই পারো আমি জানি, কিন্তু যেই জিনিসটা আমি বলতে চাই তোমরা আসলে পরীক্ষার খাতায় গিয়ে কিভাবে লিখবা। এই যে দেখো, তোমরা যখন প্রোফেজ, প্রোমেটাফেজ এই জিনিসগুলো যখন আসে, তোমরা অনেকে করো কি রচনার মতন লিখে ফেলো, ধরো একটা লাইনের পর আরেকটা লাইন লিখে ফেলো। কখনো এইভাবে লিখবা না। ঠিক আছে, দেখো আমি এখানে তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা পয়েন্ট করে, এখানে কিন্তু তোমাদের জন্য পয়েন্ট করে নিয়ে আসছে, বুঝছো? এখানে তোমাদের জন্য প্রতিটা জিনিস দেখো পয়েন্ট করে নিয়ে আসছে। তোমরা পরীক্ষার খাতায় লেখার সময় এইভাবে পয়েন্ট করে লিখবা। ঠিক আছে, নীল কালি আছে না, নীল কালি দিয়ে 1 2 3 4 এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে প্রতিটা লাইন লিখবা। এতে টিচারের হচ্ছে যেমন পড়তে সুবিধা হবে, তোমাকে মার্কস দিতেও সুবিধা হবে এবং তুমি কিন্তু তখন বেশি মার্কস পাবা। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মার্কস পাওয়ার টেকনিক। আমি তোমাদেরকে হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে বেশি মার্কস পাওয়া যায়। সো এই কাজটা তোমরা করবা। তোমরা যখনই দেখবা যে একটা রচনার মতো জিনিস, কখনোই বায়োলজি রচনার মতন করে লিখতে যাবা না। যেখানে রচনার মতন লেখা দেখবা সেগুলোকে সবসময় পয়েন্ট আকারে নিয়ে আসবা।
একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, 4-5টা পয়েন্ট লিখে ফেলবা। দেখো এখানে আমি কি লিখছি। প্রোফেজের ক্ষেত্রে আমরা জানি প্রোফেজ জিনিসটা হচ্ছে আমার মাইটোসিসের একদম প্রথম ধাপ, প্রথম পর্যায়। মাইটোসিসের প্রথম পর্যায়টা কি? প্রোফেজ, এটা আমরা জানি। এখানে কি হয়, এখানে আমার কোষের যে নিউক্লিয়াসটা আছে, কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়। আমরা যদি একটু জিনিসটা চিন্তা করি, জিনিসটা হচ্ছে তোমার ধরো ক্রোমোজোমটা তো এরকম পেঁচানো থাকে, সুতার মতন এরকম পেঁচানো থাকে, তাই না? এই ক্রোমোজোমটা হয় কি, তারা হচ্ছে সংকুচিত হইতে থাকে। সংকুচিত হইলে একটা জিনিস যখন ধরো লম্বা একটা জিনিস, তোমরা চিন্তা করো ধরো একটা লম্বা রাবার, এই রাবারকে তুমি যখন সংকুচিত করবা, তখন সংকুচিত করলে জিনিসটা কি হবে, জিনিসটা খাটো হয়ে যাবে। এবং যেহেতু তুমি তাকে সংকুচিত করছো, তাহলে কি হবে, জিনিসটা মোটাও হয়ে যাবে। যেহেতু তার আয়তনটা সেম রয়ে গেছে, তাহলে যেহেতু জিনিসটাকে সংকুচিত হচ্ছে, তাহলে জিনিসটা একই সাথে মানে তোমার দৈর্ঘ্যও কমবে এবং একই সাথে মোটাও দেখাবে। এই জিনিসটা এখানে বলছে যে তারা এখানে একই সাথে মোটা এবং খাটো হইতে শুরু করবে। আর ক্রোমোজোমের এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের কারণ হিসেবে আমরা আগে চিন্তা করতাম যে এখানে পানির বিয়োজন হতো, কিন্তু আসলে এখানে পানির বিয়োজন হয় না। এটা এখন বিজ্ঞানীরা হচ্ছে দেখতে পাইছে। এবং এখানে যেটা হয়, এই যে দেখো ভাইয়া, এখানে কি ক্রোমোজোমটা মোটা এবং খাটো হচ্ছে না? এখন একটা জিনিস যদি খাটো এবং মোটা হয়, মোটা জিনিস কি আমরা সহজে দেখতে পারি না। ধরো একটা চিকন চুলের মতো চিকন একটা জিনিস, এই জিনিসটাকে আমরা সহজে খালি চোখে বা অনুবীক্ষণ যন্ত্রের নিচে সহজে দেখতে পারবো? সহজে দেখতে পারবো না। কিন্তু যখন একটা জিনিস মোটা হয়, তখন সেটাকে আমরা সহজে দেখতে পারি। তাহলে এটাকে কি করা সহজ হবে? যৌগিক অনুবীক্ষণ যন্ত্রেও এদেরকে দেখা কিন্তু সম্ভব হবে। তারপর আরেকটা জিনিস দেখো, এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। সেন্ট্রোমিয়ার কি জিনিস আমি একটু পরের ফেজটা যখন আসবে সেখানে আমি বলে দিতেছি। জাস্ট এখানে এতটুকু যাই না রাখো যে এখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এবং কয়টা ক্রোমাটিড তৈরি করে ভাইয়া? দুইটা ক্রোমাটিড তৈরি করে, দুইটা ক্রোমাটিড তৈরি করে, ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার। আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। আর ক্রোমোজোমগুলা কুণ্ডলিত অবস্থায় থাকে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকার কারণে সংখ্যা গণনা করা যায় না। এটা কি স্বাভাবিক না? ধরো একটা জিনিস হচ্ছে অনেক কুণ্ডলি পাকায় আছে, ধরো তোমার চুল এইখানে, ধরো আমি তোমার চুলগুলা হচ্ছে, তোমরা যখন চুল কাটাইতে যাও, ধরো সেলুনে যাও, সেলুনে চুল কাটাইতে গেলে কি হয় যে একদম চুলগুলা সব চুল কাইটা ধরো মাটিতে পড়ে রয়েছে। এখন ওই মাটি থেকে তোমাকে ধরো বললাম আমি যে তুমি চুলগুলা গুনতে পারবা, কারণ মাটিতে দলা পাকায় রয়েছে, মানে একদম কুণ্ডলিত অবস্থায় থাকতেছে। এই কুণ্ডলিত অবস্থায় থাকার কারণে যেটা হয় যে তুমি তখন তার সংখ্যাটা, টোটাল কয়টা ক্রোমোজোম আছে, এটা তুমি তখন গণনা করতে পারবা না। তার মানে এই যে দেখো, এই পয়েন্টগুলা তুমি যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, তাহলে কিন্তু প্রোফেজের একটা বর্ণনা তুমি পেয়ে যাচ্ছ। এবং একই সাথে আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ারের যে কাহিনীটা, এটা আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট তোমাদেরকে এখানে এইটা বলতেছি, এটা যদি তোমরা একটু বুঝে যে আমি যেভাবে বললাম, এইভাবে যদি তোমরা একটু বুঝে প্রতিটা পয়েন্ট পড়ে ফেলো, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা কখনোই ভুলার কথা না। ঠিক আছে, এখন আসো আমি তোমাদেরকে যেটা দেখাইতে চাইছি। দেখো একটা ক্রোমোজোম আমি যদি একটু করে দেখাই, ধরো এইটা একটা আমার ক্রোমোজোম। আচ্ছা, এখানে তোমাদের একটা কোয়েশ্চেন থাকে, ভাইয়া ক্রোমাটিন জালিকা, এখানে কয়েকটা জিনিস একটু তোমাদেরকে বলি। ক্রোমাটিন জালিকা কি? ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম আর ক্রোমাটিড। আচ্ছা, এই যে এই তিনটা জিনিস, ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম আর ক্রোমাটিড, এই তিনটা জিনিস আসলে তোমরা অনেকেই বুঝো না যে ক্রোমাটিন জালিকা ভাইয়া কোনটা, ক্রোমোজোম কোনটা আর ক্রোমাটিড কোনটা। দেখো এই যে ক্রোমাটিন জালিকা, আমি একটা একটা করে আসি। প্রথমে আমরা ক্রোমাটিন জালিকাটা নিয়ে একটু কথা বলি, তারপরে ক্রোমোজোমে আসবো, এরপরে আমরা ক্রোমাটিড নিয়ে কথা বলবো। ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকা জিনিসটা কি? ক্রোমাটিন জালিকা, এইখানটার নাম শুনেই তোমরা বুঝতেছো এটা জালের মতন দেখতে। এবং তোমরা যখন নিউক্লিয়াসের একটা ছবি আঁকাও, সুন্দর ছবি, ওইখানে জালের মতন তোমার কি থাকে, এটা ধরো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে ধরো এইটা হচ্ছে আমার নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের সাথে ধরো হচ্ছে তোমার এইদিকে হচ্ছে পেঁচানো হচ্ছে কতগুলা ক্রোমাটিন জালিকা থাকে, তাই না? এইখানে হচ্ছে পেঁচানো কতগুলা ক্রোমাটিন জালিকা থাকে। এই জিনিসটাই হচ্ছে আমার ক্রোমাটিন জালিকা, পেঁচানো সুতার মতন যেই জিনিসটা তোমরা নিউক্লিয়াসে দেখতে পারো।
এবং এইটা কখন দেখতে পারো বলো তো? ক্রোমাটিন জালিকা কখন দেখা যায় নিউক্লিয়াসে? তুমি যদি একটা নিউক্লিয়াসকে হচ্ছে ইয়ার নিচে দিয়ে দাও, মাইক্রোস্কোপের নিচে দিয়ে দাও, সাথে সাথে কি তুমি ক্রোমাটিন জালিকা পাবা? ক্রোমাটিন জালিকা পাবা না। ক্রোমাটিন জালিকা তুমি পাবা কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকবে। কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকবে। বিশ্রাম অবস্থা কি ভাইয়া? বিশ্রাম অবস্থা মানে হচ্ছে যেই অবস্থায় কোষ বিভাজিত হচ্ছে না। মানে এই যে তোমাদেরকে মাইটোসিসের কথা বলতেছি, কোষ যখন মাইটোসিস বিভাজন হচ্ছে না, ওই অবস্থাটাই হচ্ছে তার বিশ্রাম অবস্থা। এবং ক্রোমাটিন জালিকাটা ওই বিশ্রাম অবস্থাতেই তুমি দেখতে পাবা। বিশ্রাম অবস্থা ছাড়া তুমি ক্রোমাটিন জালিকাটা কিন্তু পাবা না। ঠিক আছে? এই যে জালের মতন যে জিনিসটা আঁকাইলাম, এইটাই হচ্ছে আমার ক্রোমাটিন জালিকা। এবং ক্রোমাটিন জালিকা দেখতে এরকমই হয়। তাহলে ভাইয়া ক্রোমোজোম জিনিসটা কি, এইটা নিয়ে যদি আমি একটু বলি। ক্রোমোজোম জিনিসটা হচ্ছে, ক্রোমোজোম এইটাও কই থেকে আসে বলতো? এটা এই ক্রোমাটিন জালিকা থেকেই আসে। এই যে তোমরা প্রোফেজ ধাপে একটু আগে তোমাদেরকে বললাম, প্রোফেজ ধাপে ক্রোমাটিন জালিকাগুলা সরু সংকুচিত হয়ে যায়। তোমার লম্বা লম্বা গুলা জিনিসগুলা, চুলগুলা হচ্ছে সরু হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার কারণে কি হয়? জিনিসটা খাটো হয়, মোটা হয়। তো কোষ বিভাজনের সময় এই যে ক্রোমাটিন জালিকাটা আছে, এই ক্রোমাটিন জালিকাটা, আচ্ছা, এই ক্রোমাটিন জালিকাটা করে কি? এই ক্রোমাটিন জালিকাটা হচ্ছে তোমার সরু এবং খাটো হয়ে যায়, খাটো আর সরু হয়, সরু ও খাটো হয়ে যায়। এই যে ক্রোমাটিন জালিকাটা তুমি দেখতেছো, এই জিনিসটাই হচ্ছে সরু আর খাটো হয়ে যায়। তুমি যদি জিনিসটা দেখাই, এইটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম। এই যে জালের মতন জিনিসটা দেখতেছো না, পেঁচানো পেঁচানো জিনিসগুলা, এখানে কি তুমি কোনো আলাদা আলাদা করতে পারতেছো? আলাদা করতে পারতেছো না। কিন্তু ক্রোমোজোমগুলোকে তুমি আলাদা করতে পারবা। ক্রোমোজোমগুলোকে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবা। এই ক্রোমোজোম তুমি কখন দেখতে পারবা জানো? এই ক্রোমোজোম দেখতে পারবা যখন কোষ বিভাজন হইতে থাকবে। কোষ বিভাজন হইতে থাকবে যখন, এই ক্রোমোজোমটা তখনই তুমি দেখতে পারবা। কোষ বিভাজন অবস্থায় তুমি ক্রোমোজোম দেখতে পারবা, আর কোষ যখন বিভাজিত হবে না তখন তুমি তাকে জালের মতন দেখতে পারবা। আর যখন কোষ বিভাজিত হবে তখন তুমি তাকে খাটো, এই যে এরকম দেখতে পারবা। এই জিনিসগুলো একদম দলা পাকায় যাবে, দলা পাকায় খাটো আর মোটা হয়ে যাবে। ঠিক আছে? এইখানে আরেকটা জিনিস একটু দেখো, এইখানে আমি কয়েকটা জিনিস একটু পয়েন্ট আউট করি, মার্ক আউট করি। সেটা হচ্ছে এই যে মাঝখানে যে সংকুচিত হয়ে গেছে না, এই যে এই জিনিসটা আঁকার পরে মাঝখানে সংকুচিত হয়ে গেছে না, এই জিনিসটাকে, এই জায়গাটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। এই জায়গাটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। মানে ক্রোমোজোমের মাঝখানে যে সংকুচিত এরিয়াটা থাকে তাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? তাহলে ভাইয়া এখন ক্রোমাটিড জিনিসটা কি? ক্রোমাটিড জিনিসটা যদি আমি একটু দেখাই, ক্রোমাটিড আমরা যদি একটু লিখি, ক্রোমাটিড এই জিনিসটা কি? ক্রোমাটিড জিনিসটা হচ্ছে এই যে একটু আগে আমি তোমাদেরকে কি আঁকাইলাম বলতো? ক্রোমোজোম আঁকাইলাম না? এই ক্রোমোজোমটা আমি আরেকবার ক্রোমোজোমটা এখানে আঁকাই। ধরো এটা আমার ক্রোমোজোম, এইটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার। এইটা আমার করলো কি, সে হচ্ছে এই যে মাঝখান বরাবর, মাঝখান বরাবর হচ্ছে সে ভাগ হয়ে যাবে। মাঝখান বরাবর সে ভাগ হয়ে যাবে। মাঝখান বরাবর ভাগ হয়ে গিয়ে সে কি করবে বলতো? এইরকম জিনিস তৈরি করবে। মাঝখান বরাবর ভাগ হয়ে গেলে কি তার দুইটা হাত তৈরি হবে না? উপরে দুইটা হাত তৈরি হবে আর নিচে দুইটা হাত তৈরি হবে, মাঝখান বরাবর ভাগ হয়ে যাওয়ার কারণে। এখন এই প্রতিটাকে, এই যে এইটাকে আমি একটা ক্রোমাটিড বলবো, এইটাকে আমি একটা ক্রোমাটিড বলবো, এইটাকে আমি একটা ক্রোমাটিড বলবো, এবং এইটাকে আমি আরেকটা ক্রোমাটিড বলবো। তাহলে আমার এখানে একটা ক্রোমোজোম থেকে আমার কয়টা ক্রোমাটিড আসতেছে ভাইয়া? একটা ক্রোমোজোম থেকে আমার 4টা ক্রোমাটিড আসতেছে, মানে 2টা ক্রোমাটিড আসতেছে, সরি। এইখানে তোমার 2টা হাত তৈরি হচ্ছে,
এইটা একটা আর এইটা একটা, তাহলে দুইটা ক্রোমাটিড কিন্তু আমার এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে আমার দুইটা ক্রোমাটিড তৈরি হচ্ছে। মোটামুটি এই জিনিসগুলাই তোমাদেরকে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে হচ্ছে এইটা যখন আমার ক্রোমোজোমটা যখন মাঝখান বরাবর ভাগ হয়ে যাবে তখন দুইটা ক্রোমাটিড তৈরি হবে। একটা ক্রোমোজোম থেকে আমার দুইটা ক্রোমাটিড তৈরি হয়। ঠিক আছে, সো এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরের স্লাইডে যাইতে পারি। এইখানে দেখো, এইখানে তোমাদের প্রোফেজের ওই চিত্রটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে প্রোফেজের চিত্রটা কি দেখানো হয়েছে একটু যদি আমি জাস্ট একটু বর্ণনা করে দেই। দেখো, প্রথমে আমরা কি পড়ছিলাম, দেখো মাতৃকোষ, এইটা হচ্ছে এই কোষটা এখন বিভাজিত হবে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের যদি কোশ্চেনে কোনো স্পেসিফিক কিছু বলা না থাকে যে তোমরা প্রাণী কোষের চিত্র আঁকাও অথবা উদ্ভিদ কোষের চিত্র আঁকাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রাণী আর উদ্ভিদ কোষ দুইটাই দিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু বলা নাই কোনো কিছু এবং মার্কস যদি থাকে 3 বা 4, সেই ক্ষেত্রে তোমাকে দুইটার চিত্রই দিয়ে দিতে হবে, কিছু করার নেই। আর যদি বলে দেয় যে শুধু উদ্ভিদ কোষের প্রোফেজ ধাপটা অঙ্কন করো, তাহলে জাস্ট উদ্ভিদেরটা এঁকে দিবা। এখানে দেখো, এখানে আসলে তোমাদের প্রথম ধাপে আসলে তেমন কিছুই হয় না। প্রথম ধাপে এই যে দেখো, আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটা হাইলাইট করতে চাই। এইখানে দেখো, এখানে প্রতিটা ক্রোমোজোম হচ্ছে ঠিক আমি যেমন আঁকাইছি ঠিক সেইভাবে হচ্ছে তোমার দুইটা ক্রোমাটিড। একটা ক্রোমোজোম থেকে এইখানে তারা ছিল ক্রোমোজোম। দেখো, এই যে ক্রোমোজোম আমি কখন বলতেছি তাকে ক্রোমোজোম, আমি কিন্তু বলতেছি যখন কোষ বিভাজন হচ্ছে। কোষ বিভাজন যখন শুরু হয়েছে তখন তাকে আমি বলতেছি ক্রোমোজোম। আর দেখো, এখনো মাতৃকোষ অবস্থায় আছে, কোষ বিভাজন শুরু হয় নাই, তখন তাকে কি বলতেছি, ক্রোমাটিন। ক্রোমাটিন থেকে ক্রোমোজোম হইতেছে। আবার ক্রোমোজোম যখন মাঝখান বরাবর দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা ক্রোমাটিড হচ্ছে, তখন এইটাকে আমি বলি একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে আমার একটা ক্রোমাটিড আর এইটা হচ্ছে আমার আরেকটা ক্রোমাটিড। তার মানে দুইটা ক্রোমাটিড আমরা পাচ্ছি একটা ক্রোমোজোম থেকে। ঠিক একইভাবে আমার এইখানে হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে সেম জিনিস। প্রাণী কোষের ক্ষেত্রে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার এই সেন্ট্রিওল। সেন্ট্রিওল সম্পর্কে তোমরা কি অনেকেই হয়তো বা জানো, আবার অনেকে জানো না। সেন্ট্রিওল হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। সেন্ট্রিওলটা হচ্ছে শুধু প্রাণী কোষে, সেন্ট্রিওলটা শুধু কোথায় পাওয়া যায়, সেন্ট্রিওলটা শুধু আমরা প্রাণী কোষে পাই। সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এবং প্রাণী কোষে এই যে সেন্ট্রিওলটা আছে, এই সেন্ট্রিওলটা কিন্তু নালিকাময়। সেন্ট্রিওলের যদি আমি একটা চিত্র অঙ্কন করি, ধরো সেন্ট্রিওলটা দেখতে কেমন, সেন্ট্রিওলটা দেখতে হচ্ছে ধরো টিউবের মতন। এটা ধরো একটা এইখানে হচ্ছে কতগুলা নালিকা থাকে, প্রায় 9টার মতন নালিকা থাকে। এখানে নালিকা যুক্ত থাকে, এগুলা হচ্ছে সব নালিকা। এখানে হচ্ছে টিউবের মতন জিনিস থাকে, নালিকা। তন্তুর মতন জিনিস থাকে, ফাইবার টাইপ, টিউবিউল টাইপ। ঠিক আছে, নালিকার মতন থাকে। এই নালিকাগুলা হচ্ছে কোষ বিভাজনের সময় বের হইতে থাকে, লম্বালম্বিভাবে বের হইতে থাকে। এই নালিকাগুলা, এই টিউবিউলগুলা মানে সেন্ট্রিওলের এই টিউবিউলগুলা বের হইতে থাকে চারপাশে। এই যে চারপাশে বের হইতে থাকে, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাস্টার রে। এদেরকে আমরা কি বলি ভাইয়া, অ্যাস্টার রে। এই সেন্ট্রিওলটা তাইলে কোথায় থাকে, একমাত্র প্রাণী কোষে থাকে। সেন্ট্রিওলের গঠন কেমন, নালিকার মতন, টিউবিউল টাইপ। এখানে কতগুলা নালিকা থাকে, টিউবিউল থাকে, যেটাকে আমরা বলি ধরো এইটা একটা টিউবিউলের মতন দেখতে না, যে নালিকার মতন। এই নালিকার মতন গঠন থাকে। এই নালিকার মতন গঠনগুলা হচ্ছে তার সেন্ট্রিওল থেকে বের হইতে থাকে, রশ্মির মতন দেখতে। দেখো, এগুলা দেখতে রশ্মির মতন রাখতেছে না, আলোক রশ্মির মতন। এই কারণে এটাকে আমরা বলতেছি কি ভাইয়া, এই কারণে এটাকে আমরা বলি অ্যাস্টার রে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমাদের প্রোফেজটা গেল। এখন আসো আমরা দেখি প্রোমেটাফেজে কি হয়। প্রোমেটাফেজ এইটা হচ্ছে, তাহলে প্রোমেটাফেজের বাংলা নাম আমরা কি বলতে পারি, মেটাফেজের আগের দশা। প্রো মানে হচ্ছে এটা আগে, প্রাক মেটাফেজ পর্যায়ে। এখানে তোমার কি হচ্ছে, এখানে যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা তৈরি হচ্ছে, এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে। এখন এই স্পিন্ডল যন্ত্রটা কোথা থেকে তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। স্পিন্ডল যন্ত্র এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কতগুলা তন্তুময় প্রোটিন, এই যে একটু আগে তোমাদেরকে আমি
এই যে সেন্ট্রিউলের কথা বললাম, সেন্ট্রিউল থেকে কতগুলা তন্তুর মতন বের হয়েছে। তন্তু জিনিসটা কি? ফাইবার। ফাইবার। তোমরা ওই যে পাটের আঁশ দেখছো না, আঁশগুলা কেমন হয়? সুতা, সুতা দেখছো না, সুতাগুলা কেমন হয়? লম্বা 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 হয় না? এই জিনিসগুলাকে আমরা বলি তন্তু, মানে সুতার মতন দেখতে। তাহলে এখানে দেখো উদ্ভিদ কোষে কতগুলা তন্তুময় প্রোটিন সেগুলা পাওয়া যায়। এই প্রোটিনগুলা দিয়ে হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এখন স্পিন্ডল যন্ত্র জিনিসটা কি? স্পিন্ডল যন্ত্র জিনিসটা আমি একটু পরে চিত্রের মধ্যেই দেখাচ্ছি। এই স্পিন্ডল যন্ত্রটার মধ্যে দুইটা মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু। এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী জায়গাটা আছে, এই দুই মেরুর মধ্যবর্তী জায়গাটাকে আমরা বলি কি? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা পৃথিবীর সাথে একটু চিন্তা করতে পারি। পৃথিবীকে তুমি চিন্তা করো, পৃথিবীর যে একদম সবার, পৃথিবীর একটা যদি গ্লোব তোমার হাতে আমি ধরায় দিই, তো একটা পৃথিবীর গ্লোব যদি তোমার হাতে ধরায় দেই, গ্লোবের সবার উপরে উত্তর মেরু, নিচের দিকে দক্ষিণ মেরু, আর মাঝখান বরাবর যেই জায়গাটা থাকবে, মাঝখান বরাবর যেই জায়গাটা, ধরো এটা হচ্ছে আমার একটা পৃথিবী, এই পৃথিবীর ধরো ধরো এই পৃথিবীর মাঝখানের বরাবর যদি আমি একটা হচ্ছে আঁকি, রেখা টানি, মাঝখান বরাবর ধরো হচ্ছে আমি একটা রেখা টানলাম, এই মাঝখান বরাবর রেখাটা, এই মাঝখান বরাবর যে রেখাটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিষুবীয় অঞ্চল। বুঝছো নাকি বুঝো নাই? বিষুবীয় অঞ্চল মানেই হচ্ছে মাঝ বরাবর যেই জিনিস যাবে, যেই দাগটা মাঝ বরাবর যাবে, যে জিনিসটা মাঝ বরাবর যাবে সেটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। আর এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমরা বলি মেরু। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে আমরা বলি মেরু। এখন পৃথিবীর সাথে আমি কেন তুলনা করলাম? পৃথিবীর সাথে আমি তুলনা করলাম কারণ তোমরা স্পিন্ডল যন্ত্রটা দেখবা যখন, আমি একটু পরেই দেখাচ্ছি, ওই স্পিন্ডল যন্ত্রটা দেখতে অনেকটা দেখতে পৃথিবীর মতো। তো পৃথিবীর সাথে জাস্ট একটু তোমাদেরকে তুলনা করাই দিলাম, তোমাদেরকে একটু ভূগোল পড়াই দিলাম, ভূগোল পড়ে ফেললাম যে পৃথিবীর মাঝখানের এটাকে বিষুবীয় অঞ্চল বলে, এই মেরুটাকে বলে উত্তর মেরু, এটাকে বলে দক্ষিণ মেরু। ঠিক আছে, সো জাস্ট মানে একটু দেখাই দিলাম। তো এইখানে যেটা হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার কতগুলা মাইক্রোটিউবিউল পাওয়া যায়। মাইক্রোটিউবিউল, এই যে মাইক্রোটিউবিউলগুলো আছে, এই মাইক্রোটিউবিউলগুলো দিয়েই কিন্তু তোমার স্পিন্ডল যন্ত্রটা আলটিমেটলি তৈরি হয়। মাইক্রোটিউবিউলগুলাই কিন্তু এই যে উদ্ভিদ কোষের যে তোমার কথাটা বলছে, উদ্ভিদ কোষের কতগুলো তন্তুময় প্রোটিন, এই তন্তুময় প্রোটিনগুলাই হচ্ছে মাইক্রোটিউবিউল। আচ্ছা, এখানে আমি বলি উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। প্রাণী কোষের ক্ষেত্রে কি তৈরি করতে বলতে পারবা? প্রাণী কোষের ক্ষেত্রে এই যে আমি সুন্দর করে কতগুলো অ্যাস্টার রে আঁকাইছি না, প্রাণী কোষের ক্ষেত্রে এই সেন্ট্রিউলটা হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করে। সেন্ট্রিউল প্রাণী কোষে স্পিন্ডল সেন্ট্রিউল হচ্ছে প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। আর হচ্ছে উদ্ভিদ কোষে তাহলে কে তৈরি করতেছে? উদ্ভিদ কোষে তৈরি করতেছে মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল জিনিসটা কি? মাইক্রোটিউবিউলগুলো আমি তোমাদেরকে যেটা বলছি, মাইক্রোটিউবিউল হচ্ছে এই যে সুতার মতন। তোমার এই প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিউলে যেমন সুতার মতন কতগুলা এই সেন্ট্রিউল থেকে তন্তুর মতন বের হয়, যেটাকে আমরা বলি অ্যাস্টার রে, ঠিক একইভাবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকেও তোমার হচ্ছে কতগুলা, মাইক্রোটিউবিউল হচ্ছে এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, এরাও হচ্ছে সুতার মতন গঠন বের হয়। এই সুতার মতন গঠনগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এবং এই স্পিন্ডল যন্ত্রের যে প্রতিটা তন্তু থাকে, এই প্রতিটা তন্তুকে আমরা বলি হচ্ছে কি? স্পিন্ডল তন্তু। আমি একটু পরেই দেখাচ্ছি। এবং এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে, আমি তোমাদেরকে চিত্রটা দেখাই তাহলে তোমরা বুঝে যাবা। দেখো এখানে, এই যে এইখানে তোমার এই যে এই জিনিসটা যে আঁকাইছে, এই জিনিসটা যে আঁকাইছে, এই পুরাটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি বলতেছি বলো তো? এই পুরাটাকে আমরা বলতেছি হচ্ছে স্পিন্ডল যন্ত্র।
এই পুরাটাকে স্পিন্ডল কেন বলতেছি, কারণ এটা মাকু আকৃতির। মাকু আকৃতি মানেই হচ্ছে সে হচ্ছে এরকম দেখতে লাগবে, এটাকে দেখতে লাগবে। মাকু আকৃতিকে আমরা এইভাবে বুঝাই, এই জিনিসটাকে আমরা স্পিন্ডল যন্ত্র বলতেছি, এই পুরাটাকে। এবং এই স্পিন্ডল যন্ত্রের প্রতিটা যে আছে, গঠন আছে, প্রতিটা গঠনটাকে আমরা বলতেছি, এই স্পিন্ডল যন্ত্রের এই যে প্রতিটা তন্তু, স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে আমরা বলতেছি, স্পিন্ডল যন্ত্রের এই যে একটা তন্তু, এই 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 প্রতিটা তন্তুকে আমরা বলি স্পিন্ডল তন্তু। এই প্রতিটা তন্তুকে আমরা বলতেছি স্পিন্ডল তন্তু। স্পিন্ডল যন্ত্রের প্রতিটা ফাইবার বা প্রতিটা যে সুতার মতন গঠন তাকে বলতেছি স্পিন্ডল তন্তু। এবং এইখানে দেখো একটা জিনিস একটু দেখো, আমি যদি এটা একটু মুছে ফেলাই, এইখানে দেখো, এইখানে কতগুলা তন্তুর সাথে, এখানে দেখো কতগুলা তন্তু আছে যেটার সাথে এই যে ক্রোমোজোমগুলা লেগে আছে। তোমরা যদি দেখো, এটা দেখলেই দেখবা যে কতগুলা তন্তুর সাথে এই ক্রোমোজোমগুলা এইভাবে লেগে আছে। এই যে যেই তন্তুগুলার সাথে ক্রোমোজোমগুলা লেগে আছে, এই চিত্রটাতে দেখো, এখানে দেখো কতগুলা তন্তুর সাথে ক্রোমোজোমগুলা লেগে আছে। এই তন্তুগুলাকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এটাকে আমরা কি বলতেছি? ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলতেছি। মানে যেই তন্তুগুলার সাথে ক্রোমোজোমগুলা যুক্ত থাকবে তাকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার। এবং এখানে কথা হচ্ছে যে তোমার এই ধাপে কিন্তু তোমার যেটা হয়, এই ধাপে তোমার এই যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, এই ধাপে তুমি যদি খেয়াল করে দেখো, এই ধাপে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। দেখো এই যে গোল গোল করে তোমার আঁকাইছে, এই যে অর্ধ বিলুপ্ত দেখাইছে, ফোটা ফোটা দিয়ে দেখানো হয়েছে। এটা দিয়ে দেখাচ্ছে যে এইখানে নিউক্লিয়াসটা কিন্তু লুপ্ত হইতে থাকে। নিউক্লিয়াস বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুইটার কিন্তু বিলুপ্তি ঘটতে থাকে, এই দুইটা হচ্ছে হারায়া যাইতে থাকে। এই জিনিসটা হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র। তাহলে তোমরা তো বুঝলা যে স্পিন্ডল যন্ত্র কি, স্পিন্ডল তন্তু কাকে বলে এবং ট্র্যাকশন ফাইবার কাকে বলে। তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। স্পিন্ডল যন্ত্র হচ্ছে কতগুলো স্পিন্ডল তন্তু মিলে স্পিন্ডল যন্ত্র হয়, আর স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে বলি স্পিন্ডল তন্তু। এবং যেই স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোমগুলা লাগানো থাকবে সেটাকে বলি ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ঠিক আছে, এইখানে দেখো এই ইনফরমেশনটা তোমাদেরকে দিছি না, সেন্ট্রিওল দুইটার চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়, একে বলা হয় কি? অ্যাস্টার রে বলে, এদেরকে অ্যাস্টার রে বলে। এই যে দেখো এইখানে হচ্ছে আমার সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল থেকে চারপাশে হচ্ছে নালীর মতন বের হচ্ছে, এইটাই হচ্ছে আমার কি? অ্যাস্টার রে। এই অ্যাস্টার রে থেকেই তোমার পরবর্তীতে হচ্ছে এই যে দেখো স্পিন্ডল তন্তুগুলা বের হয়। স্পিন্ডল তন্তু বের হয়ে কতগুলা স্পিন্ডল তন্তু একসাথে মিলে কি তৈরি করতেছে? আমার স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছে। আর সেন্ট্রিওল কয়টা আছে? দুইটা, উপরে একটা নিচে একটা, দেখছো দুইটা সেন্ট্রিওল আছে। এই দুইটা সেন্ট্রিওলের বিভাজনটা কখন হয় বলতো? একটা সেন্ট্রিওল থেকে দুইটা সেন্ট্রিওলের বিভাজন কিন্তু এই যে দেখো যখন প্রোফেজ দশা ছিল তখনই দেখো প্রথমে একটা সেন্ট্রিওল ছিল, একটা সেন্ট্রিওল থেকে দুইটা সেন্ট্রিওল হয়েছে। এই দুইটা সেন্ট্রিওল যখন দুই মেরুতে গিয়ে অবস্থান নেয় ওই সময় হচ্ছে দুই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বের হয়। এই অ্যাস্টার রশ্মিগুলা এই মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্রটা তৈরি করতেছে। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আসো মেটাফেজ ধাপে কি হয়। মেটাফেজ ধাপে যেই জিনিসটা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়, আমি চিত্র থেকে দেখাই। দেখো এখানে মেটাফেজ ধাপে এই জিনিসটা তো তোমরা বুঝতেই পারছো। এই জিনিসগুলাকে আমরা যেই ফাইবারগুলা বা যেই স্পিন্ডল তন্তুগুলোর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত আছে তাকে আমরা বলতেছি ট্র্যাকশন ফাইবার। এইখানে তোমার দেখো ক্রোমোজোমগুলা তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো কিন্তু একদম বিষুবীয় অঞ্চল বরাবর আছে, বিষুবীয় অঞ্চল বরাবর আছে, তাই না? বিষুবীয় অঞ্চল বরাবর আছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে জিনিসটা কিন্তু একদম মাঝ বরাবর আছে, একদম মাঝ বরাবর। এই যে মাঝ বরাবর যে জিনিসটা আছে এই জায়গাটাকে আমরা কি বলি? বিষুবীয় অঞ্চল। মাঝ বরাবর থাকাটা কোন ফেজে হয়? এটা হয় মেটাফেজ দশাতে। ঠিক আছে, আবার এইখানে দেখো, এইখানে ঠিক সেমভাবে অ্যাস্টার রশ্মি বের হইতেছে এবং এটা সেমভাবে এখান থেকেও অ্যাস্টার রশ্মি বের হইতেছে। এবং প্রাণী কোষের ক্ষেত্রেও হচ্ছে তোমার কি হচ্ছে, এইখানে মাঝ বরাবর হচ্ছে ক্রোমোজোমগুলা হচ্ছে কিন্তু বিন্যস্ত হয়ে গেছে। মানে মাঝ বরাবর অঞ্চলটাকে কি বলতেছি আমরা? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত হচ্ছে।
এই মেটাফেজ ধাপের একটা মেইন বৈশিষ্ট্যই তাহলে হচ্ছে আমার যে তারা বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত হবে এবং বাহু দুইটা মেরুমুখী হয়ে অবস্থান করবে। দেখো বাহু দুইটা কোন বরাবর অবস্থান করতেছে, এই বাহুটা উপরের দিকে অবস্থান, উত্তর মেরুর দিকে অবস্থান করতেছে, আর এই বাহুটা নিচের মেরুর দিকে অবস্থান করতেছে। মেরু কোনটা, এই পয়েন্টটাকে আমরা বলি দুইটা মেরু, এই দুইটা মেরু বরাবর। ঠিক একইভাবে এইখানে তোমার এই ক্রোমোজোমের বাহুগুলা এই মেরু বরাবর, আর এই নিচের দিকের বাহুগুলা নিচের মেরু বরাবর অবস্থান করতেছে, মানে দুই মেরু বরাবর বাহুগুলা অবস্থান করতেছে। তারপরে যদি আমরা দেখি পরের পয়েন্টটা হচ্ছে এই অবস্থায় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বাধিক মোটা এবং খাটো হয়। ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। তার মানে যদি সর্বাধিক মোটা ও খাটো হয় তাহলে অণুবীক্ষণ যন্ত্রে কি তখন সহজে তুমি দেখতে পারবা না, অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু তখন তুমি সর্বাধিক পরিমাণে দেখতে পারবা। এবং এইখানে আরেকটা যেটা হয় আমরা যদি দেখি চিত্রের মধ্যে, এইখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারটা আছে না মাঝখানে, প্রতিটা ক্রোমোজোমের এই যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার যেটা দিয়ে ক্রোমাটিডগুলো একটা আরেকটার সাথে লাগানো আছে, এই সেন্ট্রোমিয়ারগুলা মধ্যে মাঝখানে বিভাজন হওয়া শুরু করে। বিভাজন বলতে তাদের মধ্যে বিকর্ষণ শুরু হয়। দুইটা ক্রোমাটিডের মধ্যে একটা ক্রোমোজোমের মধ্যে, এইটা ধরো একটা, এইখানে হচ্ছে আমার ধরো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড একটা ক্রোমোজোমে। এই ক্রোমাটিডগুলা করবে কি একটা আরেকটাকে বিকর্ষণ করা শুরু করবে, মানে একটা আরেকটা থেকে দূরে সরে যাইতে চাবে। তখন যেটা হবে, তখন ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে এই যে মাঝখানে তো সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে ভাগ হয়ে যাইতে চাবে। সেন্ট্রোমিয়ারটা কি হইতে যাবে, ভাগ হয়ে যাইতে যাবে। তার মানে এই ধাপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রোমাটিড দুইটার আকর্ষণ কিন্তু তোমার কমে যাবে এবং বিকর্ষণ শুরু হবে। ক্রোমাটিড দুইটার আকর্ষণ কমে যাবে এবং বিকর্ষণ শুরু হয়ে যায়। এবং শেষের দিকে যেটা হয় যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। এই যে একটু আগে যেটা বুঝাইলাম যে যেহেতু আকর্ষণ কমে যাইতেছে, বিকর্ষণ বাড়তেছে, তাহলে কি হবে, জিনিসটা বন্ধন একটা আরেকটার সাথে লাগানো ছিল ক্রোমাটিড দুইটা, কিন্তু ক্রোমাটিড দুইটা এখন একটা আরেকটা থেকে বিকর্ষণের কারণে দূরে দূরে সরে যেতে চাচ্ছে। তাহলে সেন্ট্রোমিয়ার, এই যে মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার দিয়েই তো তারা যুক্ত ছিল, এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে ভাঙা যাওয়া শুরু করবে, মানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হওয়া শুরু করবে। এবং সবার শেষে কি হবে, সবার শেষে হচ্ছে আমার এই বিখ্যাত পয়েন্ট, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। আগের যে তুমি প্রোফেজ এবং প্রোমেটাফেজটা পড়ছো, ওইখানে বারবার দেখছো যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটা শুরু হচ্ছে, অথবা নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, কিন্তু এই মেটাফেজ ধাপে এসে এই সম্পূর্ণ বিলুপ্তিটা কিন্তু তোমার হয়ে যায়, যে পুরাপুরি এটা হারায় যায়। তখন আর নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস কিন্তু দেখা যায় না। এই যে দেখো এখানে তোমরা কোনো নিউক্লিয়ার মেমব্রেন আর দেখতে পারতেছো, এখানে কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাসের কোনো অস্তিত্বই নাই। কিন্তু তোমরা যদি হচ্ছে মেটাফেজ ধাপে চলে যাও, দেখো মেটাফেজ ধাপে কিন্তু তাও একটু একটু নিউক্লিয়ার মেমব্রেন দেখা যাচ্ছিল, এদিকে হালকা হালকা নিউক্লিয়ার মেমব্রেন ছিল, তো নিউক্লিওলাসটাও দেখো প্রায় একটু একটু দেখা যাচ্ছিল। তার মানে তখন বিলুপ্ত হচ্ছিল, কিন্তু সম্পূর্ণ বিলুপ্তিটা হয়ে গেছে আমার মেটাফেজ ধাপে। সো এই জিনিসগুলো সুন্দর করে পয়েন্ট আকারে লিখবা, আমি যা যা বললাম এই জিনিসটা একটু পয়েন্ট করে লিখে ফেলবা। তারপরে আসো অ্যানাফেজ ধাপ, খুবই ইন্টারেস্টিং ধাপ। এইখানে দেখো যেখান থেকে মেটাফেজ ধাপ শেষ হয়, এখান থেকেই অ্যানাফেজ ধাপ কি শুরু হয়। এখানে আমি শেষ হয়েছিল কোনটা দিয়ে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এইটা দিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে তখনও সেন্ট্রোমিয়ারের বিভাজন শেষ হয় নাই। সেন্ট্রোমিয়ারের বিভাজন তাহলে শুরু হয় কোথায়, মেটাফেজ ধাপে। আচ্ছা, এখন সেন্ট্রোমিয়ারের বিভাজন যেহেতু শুরু হয়েছে, একটা কাজ যেহেতু শুরু হয়েছে তাকে তো শেষ হইতে হবে। তাহলে আলটিমেটলি কি হয়েছে, সেন্ট্রোমিয়ার ভাঙে গেছে, মানে তাদের বিচ্ছেদ ঘটে গেছে। এটারে কি বলবো, এটারে বিবাহ বিচ্ছেদ বলতে পারো, যেটাই বলতে পারো, একটা কিছু বলে দিতে পারো, মানে ক্রোমাটিড দুইটা তখন আলাদা হয়ে যায়। তাহলে ক্রোমাটিড আলাদা হয় কখন, অ্যানাফেজ ধাপে আলাদা হয়। এবং সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়েছিল কখন, মেটাফেজ ধাপে। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে দিয়ে দেয় যে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়েছে কোন ধাপে, তখন অনেকে ভুল করে যে বলে দেয় যে হচ্ছে আচ্ছা ক্রোমাটিড তো আলাদা হয়েছে অ্যানাফেজ ধাপে, তাহলে অ্যানাফেজ দাগাই দিই, অ্যানাফেজ দাগাই দিই। এটা কিন্তু করা যাবে না, এই ভুল করাই যাবে না। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়েছিল কিন্তু হচ্ছে তোমার মেটাফেজ ধাপে এবং সম্পূর্ণ রূপে আলাদা হয়ে যায় অ্যানাফেজ ধাপে। এরপর আসো, তাহলে আমার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে গেল। দেখো এখানে আমার একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড ছিল, দুইটা ক্রোমাটিড। এখন ক্রোমাটিডগুলো যদি আলাদা হয়ে যায়, ক্রোমাটিড আলাদা হয়ে গেলে কি হবে, তাদের মধ্যে কি বিকর্ষণ চলতেছিল না, মেটাফেজ ধাপে দেখছো বিকর্ষণ চলতেছে। তাহলে বিকর্ষণ চলতে থাকলে একটা যাবে এই দিকে, আরেকটা যাবে এই দিকে, তাই না?
একটা উপরের দিকে যাবে উত্তর মেরুর দিকে এই পয়েন্ট বরাবর যাবে, আরেকটা যাবে এই পয়েন্ট বরাবর, একটা আরেকটাকে বিকর্ষণ করতে থাকবে। এবং এইখানে আরেকটা যেটা কাহিনী হবে, এইখানে এই যে তোমার ট্র্যাকশন ফাইবার যেগুলাতে হচ্ছে ক্রোমোজোমগুলা লাগানো আছে, এরা হচ্ছে টানতে থাকবে, এদেরকে মেরুর দিকে টানতে থাকবে, মানে উপরের দিকে টানতে থাকবে, পয়েন্ট বরাবর টানতে থাকবে। এতে করে যেটা হবে, এই যে এইখানে যে ক্রোমাটিডগুলা যে ভেঙে গেল না, এই ক্রোমাটিডগুলা মেরুর দিকে তখন তাদের যাওয়াটা সহজ হবে। এবং এইখানে যখন এই যে প্রতিটা যে ক্রোমাটিড আমি বলতেছি, এই প্রতিটা ক্রোমাটিডকে তখন আমি আর ক্রোমাটিড বলবো না, তখন আমি এটাকে কি নাম দিব জানো? তখন এটাকে আমি বলবো অপত্য ক্রোমোজোম। এতক্ষণ কিন্তু আমি এটাকে ক্রোমাটিড বলতেছিলাম, অপত্য ক্রোমোজোম, এতক্ষণ কিন্তু আমি এটাকে ক্রোমাটিড বলতেছিলাম। কিন্তু যখনই ক্রোমাটিডগুলো একটা আরেকটা থেকে আলাদা হয়ে গেছে, তখনই আমি এই প্রতিটা ক্রোমাটিডকে, এই দুইটা যে ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডকে তখন আর আমি ক্রোমাটিড বলতেছি না, তখন আমি তাকে বলতেছি অপত্য ক্রোমোজোম, মানে নতুন সৃষ্ট ক্রোমোজোম। এখন এই যে অপত্য ক্রোমোজোমটা আছে, এই অপত্য ক্রোমোজোমটা বিপরীত মেরুর দিকে যাচ্ছে, তোমাদেরকে তো বললামই বিপরীত মেরুর দিকে যাচ্ছে। এবং এই ক্রোমোজোমগুলো তখন দেখতে VLJ-I এর মতন আকার ধারণ করে। এই VLJ-I এর আকারটা কেমন? VLJ-I এর আকারটা হচ্ছে, জিনিসটা যদি আমি একটু বলি, জিনিসটা হচ্ছে ধরো একটা ক্রোমোজোমের কথা তুমি যদি চিন্তা করো, এই একটা ধরো ক্রোমোজোম, এইটার সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর থাকতেছে। এটা দেখতে কিরকম লাগতেছে বলো তো ভাই? এটা দেখতে ভি এর মতন লাগতেছে না? এটা দেখতে কি ভি এর মতন লাগতেছে না? এরপরে তারপর আরেকটা ধরো, এখানে আরেকটা ক্রোমোজোম, হ্যাঁ, এই ক্রোমোজোমটাকে কিসের মতন লাগতেছে ভাইয়া বলো তো? এই ক্রোমোজোমটা একটু উল্টা এল এর মতন লাগতেছে না? এই ক্রোমোজোমটাকে এল এর মতো লাগতেছে না? তারপরে এইটাকে সেন্ট্রোমিয়ারটা, এই জিনিসটা কি বলতেছিলাম ভাইয়া? এই জিনিসটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার। দেখো এইখানে কিন্তু আমার জাস্ট সেন্ট্রোমিয়ারের অবস্থান চেঞ্জ হইতেছে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে আমার এই জিনিসগুলো দেখতে ইংরেজি বর্ণের মতন লাগতেছে। আমি যদি আরেকটা চিত্র আঁকাই, ধরো আরেকটু ইয়াতে চলে গেল, এটা এখন পুরাপুরি মাথায় প্রান্তের মধ্যে চলে আসছে। এখন এটাকে কিসের মতো লাগতেছে বলো তো? এটাকে জের মতন লাগতেছে না? এটাকে কি জের মতন লাগতেছে না? ইংরেজি লেটার জের মতন। দেখো জাস্ট সেন্ট্রোমিয়ারগুলো তার পজিশন চেঞ্জ করতেছে। প্রথমে সেন্ট্রোমিয়ার মাঝখানে ছিল, পরে সেন্ট্রোমিয়ারটা আরেকটু সাইডে চলে আসছে, এটাকে লাগতেছে এল এর মতন। সেন্ট্রোমিয়ারটা আরেকটু সাইডে চলে আসছে, এটাকে লাগতেছে জের মতন। এখন সবার লাস্টে আমি যদি আঁকাই, এইটার ধরো একদম প্রান্তে, এটা কিসের মতন লাগতেছে ভাইয়া? এটা দেখতে অনেকটা আই এর মতন লাগতেছে না? ইংরেজি লেটার আই, ইংরেজি লেটার আই এর মতো লাগতেছে। তো এই জিনিসগুলাকে দেখতে যখন হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলা তৈরি হয়, ক্রোমাটিডগুলা ধরো ভেঙে, সেন্ট্রোমিয়ার যখন ভাঙা যায়, সেন্ট্রোমিয়ার ভাঙার কারণে যখন এই যে ক্রোমাটিডগুলো আলাদা আলাদা হচ্ছে, যখন তাদেরকে আমরা অপত্য ক্রোমোজোম বলতেছি, তখন এগুলা দেখতে হচ্ছে ইংরেজি লেটারের মতো দেখায়, VLJ অথবা I। এখন এইগুলার এক একটার এক একটা নাম আছে। যেটা ভি এর মতন দেখতে, ভি এর মতো দেখতে যেটা, সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, মেটা মানে কি মাঝখানে, ক্রোমোজোমটা মাঝখানে অবস্থান করতেছে। তারপর এল এর মতন যেটা দেখতে, সেটাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক, এইখানে দেখো সাবমেটাসেন্ট্রিক মানে কি মেটা থেকে একটু সাইডে চলে আসছে। আর জে এর মতন যেটা দেখতে, সেটাকে আমরা বলতেছি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। এবং যেটা আয়ের মতন দেখতে, সেটাকে আমরা কি বলতেছি? টেলোসেন্ট্রিক। তার মানে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা চার ধরনের হচ্ছে ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম পাচ্ছি: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, VLJ-I। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যদি এই জিনিসটা বোঝা হয়ে যায়,
তাহলে তোমরা এই পর্যায়ের শেষে তোমার তাহলে কি হইতেছে ভাইয়া, মেরু প্রান্তে একদম সবার প্রান্তে গিয়ে অবস্থান করবে, প্রতিটা ক্রোমোজোম সবার প্রান্তে গিয়ে অবস্থান করবে, মানে প্রতিটা ক্রোমোজোম হচ্ছে এই যে বিপরীত মেরুতে যে যাচ্ছে একদম মেরুতে গিয়ে অবস্থান করবে। আচ্ছা, এরপরে আসো টেলোফেজ ধাপ, সবার লাস্টের ধাপ। এই ধাপে কি হচ্ছে, এই ধাপে তোমার এই যে পানি, তোমার যে বের ক্রোমোজোমগুলো যে খাটো আর মোটা হইতেছিল, তখন আমরা তাকে কি বলতেছিলাম, ক্রোমোজোম বলতেছিলাম। এখন ভাইয়া এটা কি সবসময় ক্রোমোজোম থাকবে? এটারে তো ক্রোমাটিন জালিকায় কনভার্ট হইতে হবে, কারণ আলটিমেটলি তো আমি একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াস চাচ্ছি, তাই না? তাহলে এখানে যেটা হবে, এই ক্রোমোজোমগুলোতে আলটিমেটলি পানি যোজন হবে। পানি যোজন হওয়াতে যেটা হবে, ক্রোমোজোমগুলো আগে কি ছিল, খাটো এবং মোটা ছিল না, খাটো ছিল না, সে তখন আস্তে আস্তে লম্বা হইতে থাকবে, মানে সরু এবং লম্বা হইতে থাকবে। মানে ক্রোমাটিন জালিকা দেখতে যেরকম ছিল এরকম জালের মতন, এরকম হচ্ছে তারা সরু এবং লম্বা হইতে থাকবে, এবং এরা জড়াজড়ি করবে, জড়াজড়ি করে এই যে এরকম ভাবে তারা জড়াজড়ি করে থাকবে। জড়াজড়ি করে কি তৈরি করবে ভাইয়া, নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম যেই কথা, ক্রোমাটিন জালিকা সেম কথা, ঠিক আছে? এবং দুই প্রান্তে, দুই মেরুতে নিউক্লিয়ার রেটিকুলামের চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন। এতক্ষণ তুমি কি পড়ছিলা ভাইয়া, যে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস হচ্ছে সম্পূর্ণরূপে তোমার বিলুপ্তি ঘটছে, কিন্তু এইখানে কি নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে, কারণ এখন এইটা হচ্ছে সবার লাস্টের ধাপ। তাহলে সবার লাস্টের ধাপে কি হইতে হবে, নিউক্লিয়াসটা আবার পুনর্গঠিত হইতে হবে না? নিউক্লিয়াস পুনর্গঠিত হওয়ার জন্য আমার কি কি লাগবে, আমার ক্রোমাটিন জালিকা লাগবে, নিউক্লিয়ার মেমব্রেন লাগবে, নিউক্লিওলাস লাগবে, তাহলেই তো আমার অপত্য একটা নিউক্লিয়াস তৈরি হবে। এই জিনিসগুলাই এই ধাপে কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু মনে রাখার জন্য মানে তোমার মুখস্থ করার কোনোই দরকার নাই, জাস্ট তুমি পড়ে যাবা সুন্দর করে বুঝে বুঝে। এবং দুই মেরুতে তোমার কি তৈরি হচ্ছে, দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, কারণ আমার নিউক্লিয়াস তৈরির সব উপাদান এখানে চলে আসছে। এবং যখন কোষ বিভাজন শেষ হয়ে গেছে, তখন কি আমার আর স্পিন্ডল যন্ত্রের দরকার আছে? স্পিন্ডল যন্ত্রের দরকার নেই, কারণ স্পিন্ডল যন্ত্র আমার কেন দরকার ছিল, স্পিন্ডল যন্ত্রটা একটা পথের মতন কাজ করতেছিল। সে হচ্ছে ক্রোমোজোমগুলোকে তার দুই মেরুতে পৌঁছাইতে সাহায্য করতেছিল, যাতে করে দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়। এখন দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, তাহলে তো আমার স্পিন্ডল যন্ত্র আর দরকার নেই, তাহলে স্পিন্ডল যন্ত্রের কাঠামোটা আমার ভেঙে যাবে এবং স্পিন্ডল তন্তুগুলা বিলুপ্ত হয়ে যাবে। এবং সবার লাস্টে যেটা হয় এই ধাপে, বিষুবীয় তলে কোষ প্লেট সৃষ্টি হয়। কোষ প্লেট জিনিসটা কি আমি একটু পরে বলতেছি। এখানে দেখো এই জিনিসটা হয়, এখানে দেখো, এখানে এই যে ফোঁটা ফোঁটা দিয়ে যেটা বুঝাইছে, এটা হচ্ছে তোমার কি হয়েছে, এখানে স্পিন্ডল যন্ত্রের যে গঠনটা সেটা বিলুপ্ত হয়ে যাইতেছে। এখানে দেখো ফোঁটা ফোঁটা দিয়ে বুঝাইছে স্পিন্ডল যন্ত্রের গঠনটা বিলুপ্ত হয়ে যাইতেছে। আর দেখো দুই মেরু, এই যে এই দুইটা মেরু না, একটা কোষের উপরে একটা মেরু, নিচে একটা মেরু, এই দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। দুইটা নিউক্লিয়াসের মধ্যে দেখো নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়েছে। তারপর দেখো এই যে ক্রোমোজোমগুলোকে আরো হচ্ছে একটা আরেকটার সাথে সুতার মতন জড়ায় গিয়া কি তৈরি করছে, নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমার মোটামুটি টেলোফেজ ধাপে হয়। এখন আসো সাইটোকাইনেসিসে কি হয়। সাইটোকাইনেসিস জিনিসটা কি ভাইয়া বলছিলাম মনে আছে, সাইটোপ্লাজমের বিভাজন। সাইটো ওয়ার্ড দেখেই বুঝা যাবা যে এখানে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। আর ক্যারিওকাইনেসিস এতক্ষণ আমরা পড়ছি ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ। ক্যারিওকাইনেসিসে কি হয়েছিল, তোমার নিউক্লিয়াসের বিভাজন হয়েছিল। তাহলে শুধু নিউক্লিয়াসের বিভাজন হইলেই তো হবে না, সাইটোপ্লাজমেরও বিভাজন হইতে হবে। নিউক্লিয়াসের বিভাজন কমপ্লিট, এখন সাইটোপ্লাজমের বিভাজন হবে। কি হয়েছে, সাইটোপ্লাজমের বিভাজনে টেলোফেজ পর্যায়ের একদম শেষে বিষুবীয় তলে তোমার এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলা জমা হবে। এই যে দেখো এইখানে দেখো, এই যে মাঝখানে দেখো, মাঝখানে এই যে জমা হয়েছে না, মাঝখানে এন্ডোপ্লাজমিক জালিকার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা যে জমা হয়েছে, এই অংশগুলাকে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে কোষ প্লেট। কোষ প্লেট বলতেছি, এটাকে আমরা বলতেছি কোষ প্লেট। এই কোষ প্লেটটা কোথা থেকে তৈরি হচ্ছে, এই কোষ প্লেটটা তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা জমা হয়ে তৈরি করতেছে। এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবন্টন ঘটে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলা কোনগুলা, এই যে আমরা পড়ি মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার আর কি কি বলো, তুমি নিজে নিজেই জানো, এগুলা তোমরা জীবকোষ টিস্যু চ্যাপ্টার পড়ছো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর হচ্ছে আরো বলো কিছু, যেমন ধরো রাইবোজোম, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি হবে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, আরো যত অঙ্গাণু আছে এগুলা কি দুইটা কোষ দুই মেরুতে তৈরি হয়েছে, তাইলে এইগুলা কি দুই সাইডে যাইতে হবে না?
নাকি শুধু একটা সাইডে থাকলেই হবে? দুইটা কোষে দুইটা মাইটোকন্ড্রিয়া যাবে, দুইটা কোষে মানে দুইটা বলতে আর কি সমবন্টন হবে। যতগুলা মাইটোকন্ড্রিয়া উপরের কোষ একটা কোষে যাবে, ততগুলা মাইটোকন্ড্রিয়া আরেকটা কোষে যাবে, যতগুলা প্লাস্টিড আরেকটা কোষে যাবে, ততগুলা প্লাস্টিড হচ্ছে দ্বিতীয় কোষটাতেও যাইতে হবে। এই জিনিসটাই বুঝাইছে। এবং প্রাণীর ক্ষেত্রে কি হয়? প্রাণীর ক্ষেত্রে হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চলে, এখানে দেখো একটা চিত্র দেখাইছি। প্রাণীর ক্ষেত্রে তোমার এখানে দেখো, প্রাণীর ক্ষেত্রে হয় কি মাঝ বরাবর খাঁজ তৈরি হয় একটা। এই যে দেখো মাঝ বরাবর একটা খাঁজ তৈরি হয়েছে, এই খাঁজটা ভিতরের দিকে ঢুকতে থাকে, ভিতরের দিকে দেখো ঢুকতেছে, ভিতরের দিকে ঢুকতেছে। এই ভিতরের দিকে ঢুকার পরে আস্তে আস্তে দুইটা হচ্ছে আলাদা হয়ে যায়, একদম দুইটা আলাদা হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা বলি ফারোয়িং, এই যে ক্লিভেজ ফারোয়িং, এটা হচ্ছে ক্লিভেজ পদ্ধতি বলি আমরা। এটাকে কি বলি? প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে কোষ বিভাজন হয়। প্রাণীর ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে, ক্লিভেজ পদ্ধতিতে এখানে ফারোয়িং মানে গর্ত তৈরি হয়। দুইটা কোষের সাইটোপ্লাজম মাঝখান বরাবর দুইটা খাঁজ তৈরি হলো, দুইটা খাঁজ তৈরি হওয়ার পর দুইটা জাস্ট একটা আরেকটা থেকে আলাদা হয়ে গেল। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়েছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো মাঝখানে হচ্ছে প্রথমে কোষ প্লেট তৈরি হয়েছে, কোষ প্লেটের মাঝখানে হচ্ছে আদার্স কিছু পদার্থ এসে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার মাধ্যমে সেল ওয়াল তৈরি হয়েছে। উদ্ভিদ কোষে কি কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না, শুধু কোষ ঝিল্লি থাকে। তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর তৈরি হওয়ার উপাদানগুলা এই মাঝখানে এসে জমা হয় এবং নতুন দুইটা কোষ দেখো তৈরি হয়েছে। এটা একটা কোষ, এটা আর একটা কোষ। এইখানে হচ্ছে এটা একটা কোষ, এটা আর একটা কোষ। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমার পুরা নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আসো আমরা দেখি টিউমার বা ক্যান্সার কি। আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কিন্তু দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজনে কি হচ্ছে। মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ, এখান থেকে হচ্ছে আমার আলটিমেটলি দুইটা কোষ তৈরি হচ্ছে, আবার এইখান থেকে ধরো আরও দুইটা কোষ তৈরি হচ্ছে, আবার এখান থেকেও দুইটা কোষ তৈরি হচ্ছে, তাই না? এরকম একটা থেকে হচ্ছে মাল্টিপল ভাবে এইভাবে যাচ্ছে যে প্রতিটা থেকে দুইটা দুইটা করে বাড়তে থাকবে। কিন্তু টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে হয় কি, টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে এই যে কোষ বিভাজনটা হইতেছে না, এই কোষ বিভাজনটা কিন্তু আমাদের দেহের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকে, কন্ট্রোল থাকে যে একটা কোষ আমার কতটুকু বিভাজিত হইতে হবে, কতটুকু বিভাজিত হইলে এটা ঠিক থাকবে। সেইটা কিন্তু আমার কোষের দেহের ভিতর কিছু প্রোটিন থাকে, কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলা কিন্তু নিয়ন্ত্রণ করে যে আমার একটা কোষ কতটুকু বিভাজিত হইতে পারবে। এখন মাঝে মাঝে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো কিছু ওষুধের কারণে, ঔষধ, তারপর ধরো রেডিওথেরাপি, কেমোথেরাপি, তোমরা ক্যান্সারের জন্য দেখবা হচ্ছে কেমোথেরাপি দেয়, কেমোথেরাপি এগুলার কারণে। অথবা ধরো তোমরা বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুনছো না, রেডিয়েশনের একটা ঝামেলা থাকে। রেডিয়েশনের যদি কেউ এক্সপোজার হয়, মানে কেউ যদি রেডিয়েশন তৈরি হয় কারোর ইয়াতে, ঔষধ, রেডিয়েশন, কেমোথেরাপি, এইসবের কারণে তোমার যেটা হয়, আমাদের যে জিন আছে ক্রোমোজোমের মধ্যে, যে জিন, এই জিনের মধ্যে মিউটেশন ঘটে। এই মিউটেশন ঘটার কারণে যেটা হয়, এই প্রোটিনটা তখন কাজ করতে পারে না। আমাদের দেহে যে হচ্ছে কোষ যে বিভাজিত হওয়ার যে নিয়ন্ত্রক যেই প্রোটিনটা, এই প্রোটিনটা কাজ করতে পারে না। তখন কি হয়? তখন হচ্ছে কোষ তো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হইতে থাকে, মানে ইচ্ছা মতো বিভাজিত হইতে থাকে। ইচ্ছা মতো বলতে ধরো 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, তারে কেউ আটকানোর মতো কিছু নাই। মানে ধরো এই জিনিসটা চিন্তা করতে পারো, একটা গাড়ি সে 100 মাইল পার আওয়ার বেগে যাচ্ছে, তার গাড়িতে কোনো হচ্ছে ব্রেক নাই, ব্রেক ফেল করছে, বুঝছো? এখন আমার দেহে কিছু প্রোটিন আছে যারা হচ্ছে এটাকে ব্রেক দিতে পারে, কোষ বিভাজনটাকে থামাইতে পারে, যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পরে কোষকে বলে না তুমি থাইমা যাও, তোমার কোষ বিভাজন যথেষ্ট হয়েছে। কিন্তু যদি এই প্রোটিনটাই আর কাজ না করে, তাহলে তো কোষ বিভাজন আটকানোর মতো কেউ নাই। তাহলে কি হবে? কোষ বিভাজন কি কন্টিনিউয়াস হইতে থাকবে না? মানে কোষ বিভাজনকে থামানোর কেউ নাই, তাহলে কোষ বিভাজন ইচ্ছা মতো হইতে থাকবে। তখন যেটা হবে সেইটাকেই আমরা বলতেছি টিউমার বা ক্যান্সার। এখন টিউমারের মধ্যে আবার কিছু আছে ম্যালিগনেন্ট, কিছু আছে বিনাইন। এটা তোমাদের এখন জানার দরকার নেই। সব টিউমার কিন্তু আবার ক্যান্সার তৈরি করবে না। কিছু টিউমার আছে যেটা হচ্ছে ক্যান্সার তৈরি করে না, কিছু টিউমার হচ্ছে মানে জাস্ট যেই জায়গায় থাকে ওই জায়গাতেই জাস্ট হচ্ছে একটু মানে কোষটা বাড়তে থাকে, কোষ বিভাজিত হইতে হইতে জায়গাটা মোটা হইতে থাকে, কিন্তু এটা ক্যান্সার তৈরি করে না। ক্যান্সার জিনিসটা হয় কিভাবে? ক্যান্সার জিনিসটা হয় যখন হচ্ছে তুমি আশপাশের টিস্যুগুলাতে যখন হচ্ছে তুমি ছড়ায়া যাবা, তখন সেটাকে আমরা তখন ক্যান্সার বলি। ঠিক আছে? তার মানে হচ্ছে টিউমার বা ক্যান্সার আসলে জিনিসটা কি হচ্ছে? টিউমার বা ক্যান্সার হচ্ছে আমার অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফসল। অনিয়ন্ত্রিত মাইটোসিস,
অনিয়ন্ত্রিত যখন মাইটোসিস কোষ বিভাজনটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যাবে তখন হচ্ছে আমার টিউমার তৈরি হবে, এবং টিউমারটা কখনো কখনো ক্যান্সারেও রূপ নিতে পারে। এবং তোমাদের বইয়ে টিউমার ক্যান্সারের কতগুলো উদাহরণ দেওয়া আছে, কোলন ক্যান্সার। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, দেহের এমন কোনো অঙ্গ নাই যেখানে ক্যান্সার হইতে পারে না, এটা সারা জীবন মনে রাখবা। আমার বডিতে এমন কোনো অঙ্গ নাই, এমন একটা অঙ্গও নাই যেখানে ক্যান্সার হইতে পারে না, সব অঙ্গে ক্যান্সার হইতে পারে। দেহের সব জায়গাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, এবং সব জায়গায় ক্যান্সার হওয়ার জন্য বিভিন্ন জিনিসপাতি আমার পরিবেশেই ছড়াছিটা আছে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি, তোমরা বাইরে যাও, এখন বাইরে সূর্যের আলোতে কি ইউভি লাইট থাকে না, ইউভি রে থাকে না, আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মির যদি অতিরিক্ত এক্সপোজার তোমার হয়, মানে হচ্ছে যদি অতিবেগুনি রশ্মি তোমার শরীরে অতিরিক্ত পড়ে, তখন কি হবে? তখন হচ্ছে তোমার স্কিন ক্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আবার ধরো আমরা অনেক সময় আমাদের পাকস্থলিতে বিভিন্ন সময় হচ্ছে পেপটিক আলসার ডিজিজ হয়, অনেক সময় আলসার হয়। এই আলসার থেকে কি আমাদের পাকস্থলীর ক্যান্সার হয়ে যেতে পারে। তো আবার হচ্ছে অস্থির ক্যান্সার, বোনস, সেটার ক্যান্সার হয়ে যেতে পারে। ইভেন হার্টের ক্যান্সারও আছে। সো এভরিথিং, তোমার সব কিছু ক্যান্সার হইতে পারে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এতটুকু জেনে রাখো, টিউমার ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হয়। দেহের মধ্যে কিছু প্রোটিন থাকে, আমি প্রোটিনটার নামও একটু বলে দিই তোমাদেরকে। P53 নামক একটা প্রোটিন থাকে। এই প্রোটিনটা হচ্ছে মেইনলি তোমার কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন এই প্রোটিনটা হচ্ছে মিউটেশন হয়ে যায়, এই প্রোটিনটা যখন হচ্ছে আর ঠিক মতো কাজ করতে পারে না, তখনই হচ্ছে এই টিউমার বা ক্যান্সারটা হয়। আচ্ছা, এরপর আসো মাইটোসিসের গুরুত্ব দেওয়া আছে। মাইটোসিসের গুরুত্বগুলো এইভাবে সুন্দর করে পয়েন্ট করে লিখবা। কি আছে এখানে আমরা একটু যদি দেখি, আমরা এখানে দেখো, প্রথমটা হচ্ছে আমার দেহ গঠন এবং বৃদ্ধিতে, দৈহিক বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই যেহেতু হচ্ছে মাইটোসিসের মাধ্যমে একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ এভাবে তৈরি হচ্ছে, তাহলে মাইটোসিসের মধ্যে এবং একই সাথে মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। তার মানে আমার যদি দেহের প্রতিটা কোষে সমান সংখ্যক ক্রোমোজোম থাকতে হবে না। ধরো এখন আমার হাতের এই ডান হাতের মধ্যে, বা এই যে ডান হাতে এইখানে ধরো 40টা ক্রোমোজোম আছে, আর বাম হাতে 45টা ক্রোমোজোম আছে, তাহলে কি হবে? তাহলে হবে না। তাহলে কি সমান সমান ক্রোমোজোম থাকতে হবে। দেহকোষ আর জনন কোষ এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। জনন কোষ কোনটা? জনন কোষ হচ্ছে যেই কোষটা হচ্ছে তুমি মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। জনন কোষে হচ্ছে তোমার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এটা কিন্তু একটু আগেই বলছি, জনন কোষে হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর দেহ কোষটা কি? যেই কোষে হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তার মানে দেহ কোষ অলওয়েজ কি 2n দিয়ে আমরা প্রকাশ করি, ডিপ্লয়েডকে কিন্তু আমরা 2n দিয়ে প্রকাশ করি, আর জনন কোষকে আমরা n দিয়ে প্রকাশ করি। মানে এটাকে কিন্তু হ্যাপ্লয়েডও আমরা বলতে পারি। তার মানে জনন কোষে অলওয়েজ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে, দেহ কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে। মানে দেহ কোষে অলওয়েজ 2 সেট ক্রোমোজোম থাকবে, জনন কোষে 1 সেট ক্রোমোজোম থাকবে। হয় শুধু মায়ের ক্রোমোজোমটা থাকবে, অথবা শুধু বাবার ক্রোমোজোমগুলো থাকবে। আর দেহ কোষে মায়ের ক্রোমোজোমগুলোও থাকবে এবং বাবার ক্রোমোজোমগুলো থাকবে। আচ্ছা, এইখানে তাহলে হচ্ছে দেখো, তাহলে দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে এটা কাজ করতেছে। এবং তোমরা বংশবৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জীব আছে, যেমন হচ্ছে তোমার এখানে উদাহরণ দেওয়া আছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস নামক হচ্ছে এই যে সুকেন্দ্রিক জীব, মানে হচ্ছে তারা হচ্ছে তোমার এই এককোষী জীব। এই ক্ল্যামাইডোমোনাসটা হচ্ছে এককোষী জীব, এককোষী। এই এককোষী শৈবাল, আসলে এটা হচ্ছে এককোষী শৈবাল। ক্ল্যামাইডোমোনাস হচ্ছে এক ধরনের শৈবাল, এককোষী শৈবাল। এই এককোষী শৈবালগুলা হচ্ছে তোমার এই মাইটোসিস প্রক্রিয়ায় তার বংশবৃদ্ধি করে থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে এই এককোষী শৈবাল, ক্ল্যামাইডোমোনাস। এরপরে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। এইটা নিয়ে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে ভাইয়া আপনি তো বললেন জনন কোষের সাথে শুধু মিওসিস রিলেটেড, জননাঙ্গ সৃষ্টিতে এটা কি? আচ্ছা বলো তো ভাইয়া, তোমার জননাঙ্গ যেটা তোমার দেহের প্রতিটা অঙ্গ এই যে তৈরি হয়েছে, সেটা কি দেহ কোষ দিয়ে তৈরি হয়েছে না? প্রতিটা অঙ্গর মধ্যে, অঙ্গ তৈরি হওয়ার পিছনে তো কোনো জনন কোষের হাত নেই, অঙ্গ তৈরি হওয়ার পিছনে হচ্ছে দেহ কোষের হাত। তাহলে অবশ্যই জননাঙ্গ সৃষ্টিতে তোমার হচ্ছে দেহ কোষ কাজ করবে। এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে, জনন কোষ সৃষ্টিতে কিন্তু মিওসিস কাজ করে। কিন্তু ধরো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ধরো এইটা হচ্ছে একটা জনন মাতৃকোষ বা জনন কোষ, জনন মাতৃকোষ ধরলাম, এটা একটা জনন মাতৃকোষ। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। জনন মাতৃকোষ কিন্তু অলওয়েজ ডিপ্লয়েড,
এই জিনিসটা মাথায় রাখবা, জনন মাতৃকোষ অলওয়েজ ডিপ্লয়েড। এই জনন মাতৃকোষ থেকে তোমার কি হবে, মিওসিস বিভাজন হয়। এটা তোমাদেরকে একটু পরে আরেকবার আমি তোমাদেরকে দেখাবো। এখান থেকে হচ্ছে দুইটা জনন কোষ তৈরি হয়। জনন কোষ তৈরি হয়। এই জনন কোষগুলা কি হবে, এই জনন কোষগুলা হচ্ছে হ্যাপ্লয়েড। এই জনন কোষগুলা হ্যাপ্লয়েড। এখন বলো, একটা জনন মাতৃকোষ থেকে দুইটা জনন কোষ তৈরি হলো। জনন মাতৃকোষ সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, মাতৃ ওয়ার্ডটা যেখানেই থাকবে সেটাই হচ্ছে ডিপ্লয়েড টাইপ, ঠিক আছে? তার মানে জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, আর জনন মাতৃকোষ থেকে দুইটা জনন কোষ হচ্ছে, তাহলে দুইটা জনন কোষ প্রতিটা হচ্ছে হ্যাপ্লয়েড। এখন বলো তো, একটা জনন মাতৃকোষ থেকে দুইটা জনন কোষ হইল, এখন আমি কি এই জনন কোষে আবার মিওসিস বিভাজন করতে পারবো? সম্ভব, কারণ অলরেডি n আছে, n/2 হয়ে যাবে। যদি আমি আরেকবার মিওসিস করি তাহলে n/2 হয়ে যাবে, কারণ 2n এর অর্ধেক হচ্ছে n, n এর অর্ধেক হচ্ছে n/2। n/2 হওয়া কি সম্ভব? সম্ভব না। তাহলে মিওসিস কোষ বিভাজন আর করা যাবে না। এখন আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে আমার এই যে এই জনন কোষগুলা আছে, ধরো এখানে দুইটা জনন কোষ আছে, দুইটা জনন কোষ দিয়ে কি তোমার কাজ হবে? তোমার ধরো টেস্টিস বা মায়েদের ক্ষেত্রে ডিম্বাশয় বা শুক্রাশয়, পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়ে শুক্রাণু কি মাত্র দুইটা তৈরি হয়? শুক্রাণু তো দুইটা তৈরি হয় না। আবার মহিলাদের ডিম্বাশয়ে কি দুইটা ডিম্বাণু তৈরি হয়? দুইটা ডিম্বাণু তৈরি হয় না। ডিম্বাণু শুক্রাণু অনেকগুলো তৈরি হয়। তাহলে এই যে ডিম্বাণু শুক্রাণুগুলো তৈরি হচ্ছে, এগুলোর সংখ্যা বৃদ্ধি হচ্ছে আলটিমেটলি আমার মাইটোসিসের মাধ্যমে। এখানে একটা থেকে দুইটা, আবার এইখানে একটা থেকে দুইটা। এরা প্রত্যেকে যেহেতু মাইটোসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতেছে, তাহলে এরাও হচ্ছে সমান সংখ্যক ক্রোমোজোম হবে। এদেরও কি হবে? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম হবে। ঠিক আছে, বুঝতে পারছো? মানে জনন কোষের সংখ্যা বৃদ্ধি করার জন্য কিন্তু মাইটোসিস লাগবে। জনন কোষ, এটার আমি সংখ্যা বৃদ্ধি করে 4টা বানায় ফেলছি, ঠিক আছে? তার মানে জনন কোষের যে সংখ্যা বৃদ্ধি করতেছি, এই জনন কোষের সংখ্যা বৃদ্ধি কিন্তু আমি এই মাইটোসিস প্রক্রিয়ায় করতেছি। আচ্ছা, তারপরে দেখো নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। আকার আয়তন রক্ষা করতে কি? স্বাভাবিক, তোমার দেহের প্রতিটা কোষ, ধরো হচ্ছে হাতের প্রতিটা কোষের একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে, তারপর তোমার পাকস্থলীর কোষগুলোর একটা আকার আকৃতি আছে, আবার একই সাথে তুমি যখন নিউক্লিয়াস সাইটোপ্লাজমের একটা ভারসাম্য রক্ষা করবা, মানে একটা সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াস কতটুকু বড় থাকবে সেইটা যখন তুমি মেইনটেইন করতে চাবা, সেটাও মাইটোসিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এবং ক্রোমোজোমের সমতা রক্ষা করা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা পড়ছো, শুরুতেই আমি বলে দিছি মাইটোসিসের মাধ্যমে কি হয়, ক্রোমোজোম, সমান সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। মাতৃকোষ থেকে যে অপত্য কোষটা তৈরি হচ্ছে, সেখানে আমার সমান সংখ্যক ক্রোমোজোম তৈরি হচ্ছে। তার মানে ক্রোমোজোমের সমতা রক্ষার ক্ষেত্রেও কিন্তু আমার এই মাইটোসিসটা কাজ করতেছে। এরপর আসো আমরা এখন আমাদের যে টপিকটা, লাস্ট টপিক এবং বাট ছোট টপিক, বাট একটু ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে অহরহ ঘ নাম্বারে তোমাদের জন্য কোয়েশ্চেন আসে, সো এইটা তোমাদেরকে ভালো করে পড়তেই হবে। আচ্ছা দেখো, মিওসিস বিভাজনে কি হয়? মিওসিস বিভাজন নিয়ে তোমাদের বহুত ঝামেলা থাকে, একটু আমি তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। দেখো মিওসিস বিভাজনে কি হচ্ছে, শুরুতেই একদম দেখে ফেলছো যে মাতৃকোষ, এই মাতৃকোষ থেকে টোটাল 4টা কোষ তৈরি হইতেছে। এখন এই জিনিসটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি কি হইতেছে আসলে কাহিনীটা। মিওসিস বিভাজনটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, বুঝছো? মিওসিস বিভাজন যেটা আছে, মিওসিস বিভাজন, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলতে পারি মিওসিস 1, দ্বিতীয়টাকে বলতে পারি মিওসিস 2। ঠিক আছে, মিওসিস 1 এবং মিওসিস 2। এখন এইখানে যে মিওসিসের বিভাজনটা দুইটা ভাগে ভাগ করলাম, এই যে মিওসিস 1 আছে, এই মিওসিস 1টাকে আমরা বলি আসলে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন এটাকে কেন বলতেছি, কারণ এইখানে এই মিওসিস 1-এ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। মিওসিস 1-এ যখন হ্রাসমূলক বিভাজন হইল, এরপরে মিওসিস 2-এ ট্রান্সফার হবে। মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের মতন। মিওসিস 2 আর মাইটোসিস আসলে কাইন্ড অফ সেম। মিওসিস 2-এর মধ্যে জাস্ট এইখানে যেই কয়টা নতুন কোষ তৈরি হলো, এগুলা জাস্ট সংখ্যা বৃদ্ধি হবে। এখন আসলে এখানে আসলে সংখ্যা বৃদ্ধি বলতে আমি কি বুঝাচ্ছি? সংখ্যা বৃদ্ধি বলতে বুঝাচ্ছি, আচ্ছা ধরো এইটা একটা আমার
জনন মাতৃকোষ। এটা একটা জনন মাতৃকোষ। এইখান থেকে আমার কি তৈরি হইল, দুইটা কোষ তৈরি হইল। প্রথমে আমার কি হয়, প্রথমে আমার মিওসিস 1 হচ্ছে, প্রথমে মিওসিস 1। আচ্ছা, প্রথমে মিওসিস 1 হচ্ছে। এখন এই যে মিওসিস 1টা হইতেছে, এই মিওসিস 1-এ আমি কি বললাম, এইখানে ধরো আমার টোটাল টোটাল 4টা ক্রোমোজোম আছে। মিওসিস 1-এ যেটা হবে, মিওসিস 1-এ এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তার মানে প্রতি কোষে তাইলে কয়টা করে ক্রোমোজোম থাকতেছে, 2টা করে ক্রোমোজোম থাকতেছে। প্রতি কোষে কয়টা করে ক্রোমোজোম থাকতেছে দেখো, তাহলে মিওসিস 1-এ আমার হ্রাসমূলক বিভাজন হচ্ছে না, প্রতি কোষে 2টা করে ক্রোমোজোম থাকতেছে। জনন মাতৃকোষে আমি কি বলছিলাম ভাইয়া, জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, মানে 2n। এবং দেখো জনন মাতৃকোষ থেকে এখন যে অর্ধেক হয়ে যাচ্ছে, মিওসিস কোষ বিভাজন হচ্ছে, জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে, আমার জনন কোষ তৈরি হবে। এই যে এখানে 2n থেকে যে অর্ধেক হয়ে গেল, তাহলে 2n এর ভাগ যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2n এর অর্ধেক কত ভাইয়া, 2n এর অর্ধেক n না? তার মানে জনন কোষটা কি হ্যাপ্লয়েড, তাই না? এটাও একটা হ্যাপ্লয়েড জনন কোষ, রাইট? এখন ঠিক সেম ভাবে এখানে 4টা থেকে 2টা হয়েছে, এখন তোমার কি হবে, এখন এই প্রতিটা থেকে আরো 2টা করে তৈরি হবে। এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2টা করে থাকবে। ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2টা করে থাকবে। দেখো তো এইখানে কি জনন কোষের মধ্যে 2টা ছিল, আবার এইখানেও 2টা, এইখানেও 2টা, এখানেও 2টা, তাহলে কি এইটার সাথে এখানে সমান সংখ্যক ক্রোমোজোম হচ্ছে না? তাইলে এই জিনিসটাই হচ্ছে আমার মিওসিস 2। এই জিনিসটাকে আমি বলতেছি মিওসিস 2। এবং দেখো জনন কোষে যেই কয়টা ক্রোমোজোম আছে, মিওসিস 2 এর কারণে নতুন যেই কয়েকটা কোষ তৈরি হলো, এই কোষগুলোতেও সমান সংখ্যক ক্রোমোজোম আছে। এই কারণে আমি বলতেছি মিওসিস 2 বিভাজনটাকে আমি মাইটোসিস কোষ বিভাজনের সাথে তুলনা করতে পারতেছি। মাইটোসিস বা সমীকরণিক বিভাজন হচ্ছে। তার মানে মিওসিস 1-এ আমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পাইল, 4টা থেকে 2টা হয়ে গেল, মানে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হইল। এরপরে জাস্ট জনন কোষের সংখ্যা বৃদ্ধি পাইল। প্রথমে 2টা জনন কোষ ছিল, এরপরে মিওসিস 2 এর মাধ্যমে 4টা জনন কোষ হয়ে গেছে। কিন্তু দেখো ক্রোমোজোম সংখ্যা কিন্তু জনন কোষের সমান সংখ্যক আছে। এই কারণে মিওসিস 2-কে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন। আশা করি জিনিসটা চিত্র দেখে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে ছিল 4টা ক্রোমোজোম, 4টা থেকে হয়েছে 2টা ক্রোমোজোম, এই 2টা ক্রোমোজোমই আবার 2টা ক্রোমোজোম রয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝছো বিষয়টা। এইখানে দেখো এখন তাহলে এই জিনিসটা এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে না? নিউক্লিয়াসটা কি 2বার বিভাজিত হয়েছে। দেখো এইখানেও সেম জিনিসই দেখাইছে। প্রথমে 4টা ক্রোমোজোম ছিল, 4টা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম হয়েছে। এটাকে আমি কি বলছিলাম, মিওসিস 1 বিভাজন। এখানে অর্ধেক হ্রাস পাইছে, নিউক্লিয়াসটা এখানে একবার বিভাজিত হইল, এরপরে আবার বিভাজিত হয়েছে নিউক্লিয়াস, আবার বিভাজিত হয়ে 2টা করে 4টা কোষ হয়েছে। এখানে দেখো এখানে 2টা ক্রোমোজোম ছিল, এখানেও 2টা ক্রোমোজোম আছে, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা। তার মানে কি 4টা যে অপত্য কোষ তৈরি হয়েছে সেগুলা কি এই জনন কোষের সমান সংখ্যক ক্রোমোজোম তৈরি করছে না? তার মানে এই যে মিওসিস 2, এটাকে আমরা বলতেছিলাম মিওসিস 2 কোষ বিভাজন। ঠিক একইভাবে এটাকে আমরা সমীকরণিক বিভাজনও বলতে পারি। মিওসিস 2-কে আমরা সমীকরণিক বিভাজনও বলতে পারি। তার মানে এখানে নিউক্লিয়াসের বিভাজন কিন্তু 2বার হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজন ভাইয়া 2বার হচ্ছে, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু আবার ভাইয়া একবারই হবে। সাইটোপ্লাজম সেইটা কিন্তু হচ্ছে একবারই বিভাজিত হবে, সাইটোপ্লাজমটা একবার বিভাজিত হয়।
তার মানে হচ্ছে আমরা মাইটোসিসে দেখছিলাম সাইটোপ্লাজম হচ্ছে একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, কিন্তু মিওসিসে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। এবং নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই যে মাতৃকোষে ছিল চারটা থেকে দুইটা হয়ে গেছে, তাহলে কি অর্ধেক হয়ে যাচ্ছে। এবং মাতৃকোষ থেকে আমরা আলটিমেটলি 4টা অপত্য কোষ পাচ্ছি। অপত্য কোষ মানে নতুন যে কোষটা তৈরি হচ্ছে। এবং এই কোষ বিভাজনটাকে আমরা কি বলতেছি? হ্রাসমূলক কোষ বিভাজনও বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে আসো মিওসিস কোথায় কোথায় ঘটে। মিওসিস ঘটে দুইটা জায়গায়, নর্মালি দুইটা জায়গায় ঘটে তোমাদের অনুযায়ী। জীবের মাতৃ জনন কোষে, যেখানেই দেখবা জনন মাতৃকোষে কি ঘটে, জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। তোমাদেরকে আমি একটা কোশ্চেন ধরি, জনন কোষে কি মিওসিস ঘটা সম্ভব? জনন কোষে এটা একটু চিন্তা করো তো, তোমরা এই ভিডিওটা একটু পজ করে একটু চিন্তা করো, জনন কোষে কি মিওসিস বিভাজন হওয়া সম্ভব? আচ্ছা, এখন তোমাদেরকে একটু আনসারটা বলি। জনন কোষে আমি কি বলছিলাম? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন জনন কোষে যদি তোমার মিওসিস হয়, মিওসিস হইলে কি হবে বলো তো? মিওসিস হইলে আমরা জানি মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে জনন কোষে যদি মিওসিস হয় তাহলে n/2 হয়ে যাবে না জিনিসটা কি একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে না? এটা কি আর পূর্ণ সংখ্যা আছে? এটা একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে না? এই কারণে জনন কোষে কখনো মিওসিস কোষ বিভাজন হইতে পারে না। জনন মাতৃকোষে অলওয়েজ কোষ বিভাজন হবে, কারণ জনন মাতৃকোষে তোমার 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। এইটারে যদি আমি অর্ধেক করি 2n/2, সেটা থেকে আমি কি পাইতে পারি? n, একটা পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু এইখানে আমি কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, এখানে একটা ভগ্নাংশ পাবো। তার মানে জনন কোষে কিন্তু কখনোই মিওসিস কোষ বিভাজন হবে না, জনন মাতৃকোষে হবে। এটা আমি বারবার কেন বলতেছি? এটা বারবার আমি বলতেছি, বারবার বলার একটাই কারণ, তোমরা এমসিকিউ থেকে এটা ভুল করে আসবা, ঠিক আছে? সো ভুল যাতে করে না আসো সেই জন্য একটু বারবার এটা নিয়ে সতর্ক থাকবে একটু, ঠিক আছে? এরপরে দেখো আরেকটা কোন জায়গায় ঘটে, আরেকটা যে জায়গায় ঘটে মস এবং ফার্নের জাইগোটে ঘটে। মস এবং ফার্নের জাইগোটে ঘটে বলতে কি বোঝায়? একটা জিনিস সবসময় মনে রাখবা, আমাদের যে মস এবং ফার্নগুলো আছে না, মস এবং ফার্নগুলা আসলে হ্যাপ্লয়েড জাতীয় উদ্ভিদ। হ্যাপ্লয়েড জাতীয় উদ্ভিদ মানে হচ্ছে এদের হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন আমরা জানি যে শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিলিত হয়ে যে জাইগোটটা তৈরি হয় সেটা ডিপ্লয়েড হয়। শুক্রাণুতে থাকে n সংখ্যক ক্রোমোজোম আর ডিম্বাণুতে থাকে n সংখ্যক ক্রোমোজোম। এখন এরা মিলিত হয়ে যে জাইগোটটা তৈরি করবে, n আর n মিলে কি হয়? 2n হয় না? তার মানে যে জাইগোটটা তৈরি করতেছে এই জাইগোটটা কি ডিপ্লয়েড হয়ে যাচ্ছে না? কিন্তু আমি তো বললাম মস আর ফার্ন হচ্ছে তোমার হ্যাপ্লয়েড উদ্ভিদ। যেমন আমি মানুষ হচ্ছি একটা ডিপ্লয়েড প্রাণী, এই কারণে আমার জাইগোটটা জাস্ট হচ্ছে যখন 2n হয়ে যায় তখন আর মিওসিস হওয়া লাগে না, তখন কন্টিনিউয়াস মাইটোসিস হইতে পারে। সে মাইটোসিস হয়ে 2n এভাবে অনেকগুলো কোষ তৈরি করে। কিন্তু জাইগোট হয়ে গেছে 2n, কিন্তু আসল উদ্ভিদ যেটা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে সলিউশন হচ্ছে কি? সলিউশন হচ্ছে বাবা তোমার অর্ধেক হয়ে যাইতে হবে, মানে 2n কে তুমি অর্ধেক বানাইয়া দিয়ে হ্যাপ্লয়েড বানায় ফেলবা, মিওসিস কোষ বিভাজন করে ফেলবা। তার মানে মস আর ফার্নের জাইগোটেও হচ্ছে তোমার এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের যে ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যাটা বজায় থাকে। তাদের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড সংখ্যক, এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমটাই তাদের বংশধারায় বজায় থাকে। আমরা মানুষ ডিপ্লয়েড, আমাদের বংশধারায় এই ডিপ্লয়েড ধারাটা বজায় থাকে। বোঝা গেছে? তারপরে চাই এখন এই জীববৈচিত্র্যে আমাদের মিওসিসটা কি ভূমিকা রাখে। তোমাদের এই কোশ্চেনটা প্রায়ই আসে যে ভাই জীববৈচিত্র্যে কেমনে ভূমিকা রাখে। এখানে আমি তোমাদের জন্য একটা চিত্র আনছি, এই চিত্রটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন পাবা, বাট তোমাদের জন্য এখন কেন আনছি? কারণ এই যে আমার কনসেপ্ট একটাই, তোমাদেরকে ভিজুয়ালাইজ করে হচ্ছে তোমাদেরকে অ্যাডভান্স বানাই দিব, মানে একদম হচ্ছে এই ক্লাস করে তুমি হচ্ছে মানে আরেকজনের পড়াইতে পারবা, এইভাবে বানাই দিব, ঠিক আছে? সো দেখো এখানে কি হচ্ছে, এইখানে তোমার কি হইতেছে, এখানে হোমোলোগাস ক্রোমোজোম কারে বলে এই জিনিসগুলো তোমার এখন জানার দরকার নেই, জাস্ট হচ্ছে এতটুকু হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে এতটুকু জানি না। দেখো এখানে যে দুইটা ক্রোমোজোম আছে না, দুইটা ক্রোমোজোম দিয়ে একটা ক্রোমোজোম আসে মা থেকে, একটা আসতেছে বাবা থেকে, এটাই তো আমরা পড়ছি তাই না? একটা আসে মা থেকে, একটা বাবা থেকে। এই মা আর বাবার ক্রোমোজোম মিলেই তো আমার কি তৈরি হয়? 2n সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়, তাই না? যে কোনো যতগুলো ক্রোমোজোম, ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, আমার মাথার চুলের রং, ঠিক আছে? এই চুলের রঙের জন্য দায়ী জিন যেই ক্রোমোজোমে আছে, বুঝছো, আমার বাবা থেকে আসছে একটা, আমার মা থেকে আসছে একটা। এখন যেইটা হচ্ছে যুদ্ধ করে জয় লাভ করছে তার চুলের রং হচ্ছে আমি পাইছি। আবার হচ্ছে ধরো আমার গায়ের রং,
তো আমার বাবার গায়ের রং যেটা সেইটার জন্য দায়ী জিন একটা ক্রোমোজোম থেকে আসছে ক্রোমোজোম, আবার মায়ের জন্য একটা ক্রোমোজোম থেকে আসছে, মানে দুইটা ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো সবসময় জোড়া জোড়াই থাকে, এই কারণে দেখবা আমরা বলি 23 জোড়া। ক্রোমোজোমগুলো সবসময় জোড়া আকারে থাকে, মায়ের একটা বাবার একটা পেয়ার। মায়ের একটা চুলের রঙের জন্য দায়ী ক্রোমোজোম, বাবার একটা চুলের কালারের জন্য দায়ী ক্রোমোজোম, পেয়ার, একটা জোড়া জোড়া তৈরি করে। এই জোড়া ক্রোমোজোমটাকে আমরা বলি হোমোলগাস ক্রোমোজোম। একটা আসে মা থেকে, একটা আসে বাবা থেকে, এবং এইটা হয় ডিপ্লয়েড। ঠিক আছে, এখন এই জোড়া ক্রোমোজোমে কি হয়, তোমার ক্রোমোজোমগুলো একটা আরেকটার সাথে এরকম এক্স আকৃতির একটা গঠন তৈরি করে। এক্স আকৃতির গঠনের কারণে দেখো কি হয়েছে, এই ক্রোমোজোমের খানিক অংশবিশেষ এইখানে চলে গেছে, আর এই ক্রোমোজোমের খানিক অংশবিশেষ দেখো এইখানে চলে গেছে। তার মানে কি, ক্রোমোজোমের অংশদ্বয় একটা ক্রোমোজোমের সাথে আরেকটার আদান প্রদান হয়েছে। তাহলে একটা তো মা থেকে আসছিল, একটা বাবা থেকে আসছিল। এখন মায়ের ক্রোমোজোমটা একটু চেঞ্জ হয়ে গেছে না, এই জায়গাটাতে মায়ের ক্রোমোজোমটা একটু চেঞ্জ হয়ে গেছে না, আর বাবার ক্রোমোজোমটা এই জায়গায় একটু চেঞ্জ হয়ে গেছে না। আগে এখন কি সেম আছে বলো তো, মায়ের বাবার ক্রোমোজোমটা কি এখন সেম আছে এই জায়গায় ক্রসিং ওভার হওয়ার পরে? এই জিনিসটাকে আমরা বলি কি, এই জিনিসটাকে আমরা বলি ক্রসিং ওভার। এই জিনিসটাকে আমরা বলি ক্রসিং ওভার বলি। এখন ক্রসিং ওভার কি তোমাদের এত ডিটেলস জানার দরকার নেই। ক্রসিং ওভার হচ্ছে রাস্তা ক্রস করে না, দুইটা রাস্তা একটা আরেকটার সাথে ক্রস করে চলে যায়, এখানেও এইরকম ক্রস তৈরি হয়েছে, এই কারণে এটাকে আমরা বলি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের কারণে ক্রোমোজোমের অংশগুলা কি আদান প্রদান হয়েছে, এই ক্রোমোজোমের অংশের আদান প্রদানের কারণেই আমার জীব বৈচিত্র্য তৈরি হয়। এই জন্যই দেখবা মা বাবার থেকে আমি তৈরি হয়েছি, কিন্তু আমার কিছু বৈশিষ্ট্য মা বাবার কারোর মধ্যেই নেই, বুঝছো? বা তুমি যারা ভিডিওটা দেখতেছো, তোমার মা বাবার সাথে দেখবা যে হচ্ছে তোমার অনেক বৈশিষ্ট্য আছে যেটা তোমার মা বাবা কারোর সাথে মিলে নাই, কিন্তু তুমি তো তোমার মা বাবার এই ক্রোমোজোমগুলা থেকেই আসছো, ক্রোমোজোমের এই বৈশিষ্ট্যগুলাই তোমার মধ্যে আছে। তাহলে কি জিনিসটা আছে যেটা হচ্ছে তোমার মধ্যে বৈচিত্র্যটা তৈরি করলো? এই জিনিসটাই, সেম ক্রোমোজোম, জাস্ট হচ্ছে একটু আদান প্রদান হয়েছে, একটু একটার সাথে আরেকটার একটু মিক্স আপ হয়ে গেছে। এই মিক্স আপের কারণেই হচ্ছে আমার এই জীব বৈচিত্র্যটা তৈরি হয়, এবং এই ক্রসিং ওভারের বিষয়টা আমার কিন্তু মিওসিস ধাপেই হয়। এটা আমি তোমাদেরকে কেন দেখাইলাম, এটা পরীক্ষার খাতায় তোমরা হচ্ছে খুব ইজিলি যাতে লেখা রেখে আসতে পারো, যে হচ্ছে ক্রোমোজোমের এখানে আদান প্রদান হয়, ক্রোমোজোমের আদান প্রদান হওয়ার কারণে আপনার জিন বৈচিত্র্য, জিনের মানে মিক্স আপ হয়, এখানে জিনের মিক্স আপ হওয়ার কারণেই কিন্তু আমার জীব বৈচিত্র্য তৈরি হয়, জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। জীবের মধ্যে যদি নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব না ঘটতো, তাহলে মানুষ এই পুরো পৃথিবীতে হচ্ছে ছড়ায় ছিটায় আছে, মানুষ তো হচ্ছে বা টিকতে পারতো না। মানে মরু অঞ্চলের একটা মানুষ আর মেরু অঞ্চলের একটা মানুষ, ধরো মরু অঞ্চল আর মেরু অঞ্চলের মানুষের মধ্যে পার্থক্য আছে না, এই পার্থক্যগুলো কিভাবে তৈরি হয়েছে, ঠিক এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো মিওসিসের গুরুত্বটা কি। মিওসিসের গুরুত্ব তোমাদেরকে আগেই বলছি, যে জনন মাতৃকোষ থেকে তোমরা যখন জনন কোষ তৈরি করবা, জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি করবা, এই জনন কোষ তৈরি করার জন্য কিন্তু তোমার মিওসিস লাগবে। যদি মিওসিস না হয় তাহলে কি গ্যামেট তৈরি হবে না। জনন কোষকে আমরা আরেকটা কি নামে ডাকি, গ্যামিট। পুং গ্যামিটটা কোনটা, শুক্রাণুটাকে আমরা বলি পুং গ্যামিট, ডিম্বাণুকে বলি স্ত্রী গ্যামিট। এরপর ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, এই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করব, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কি, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। মানে তুমি ধরো মানুষ, এখন তোমার যতগুলো, আমি একটা মানুষ, তারপর তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি নিজেও একটা মানুষ। আমার দেহকোষে যেমন 46টা ক্রোমোজোম আছে, ঠিক একইভাবে তোমার দেহকোষেও 46টা ক্রোমোজোম আছে। এই 46টা ক্রোমোজোম আমার মধ্যে তোমার মধ্যে থাকার কারণেই কিন্তু তুমি আমি একটা সেম প্রজাতি। এখন আমার মধ্যে 46টা, তোমার মধ্যে ধরো 40টা, তাইলে ভাই তুমি মানুষ না, তুমি শিম্পাঞ্জি বা গরিলা। ঠিক আছে, সো এখানে বিষয়টা হচ্ছে সব প্রজাতি, নির্দিষ্ট প্রজাতির যত প্রাণী আছে সবার ক্রোমোজোম সংখ্যা সেম থাকতে হবে। এই সেম রাখার বিষয়টা নিয়ন্ত্রণ করে আসলে মিওসিস। কিভাবে করে দেখো, আমি তোমাদেরকে একটা সিম্পল ম্যাথ, তোমরা জাস্ট বুঝার চেষ্টা করো। ধরো তোমার 46টা ক্রোমোজোম আছে, ধরো বলতে কি তোমার তো 46টা ক্রোমোজোমই আছে, তাই না? 46টার জায়গায় 47টা তো নাই। আচ্ছা, 47টা হইলে আবার ওইটারে ডাউন সিনড্রোম না টার্নার সিনড্রোম বলে, এটা লাইনে পরে আলোচনা আছে, বুঝছো? আচ্ছা, 46টা ক্রোমোজোম আছে, তো 46টা ক্রোমোজোম তুমি যখন হচ্ছে মিওসিস বিভাজন হইতেছে, মিওসিস বিভাজনের কারণে যখন ধরো তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার শুক্রাণু তৈরি হচ্ছে, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার ডিম্বাণু তৈরি হইতেছে। তোমার শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে প্রতিটা শুক্রাণু ডিম্বাণুতে 23টা করে ক্রোমোজোম যাইতেছে, অর্ধেক হইতেছে, যেহেতু 46টা থেকে অর্ধেক হইতেছে। এখন তুমি চিন্তা করো,
যদি মিওসিস কোষ বিভাজন না হইতো, মানে অর্ধেক না হয়ে ধরো সমান সংখ্যক যাইতো, মানে তুমি কি চিন্তা করতেছো, তোমার 46টা ক্রোমোজোম আছে, তোমার শুক্রাণু ডিম্বাণুতেও 46টা ক্রোমোজোম যাইতেছে, ঠিক আছে, 46টা ক্রোমোজোম যাইতেছে। এখন তুমি ধরো তোমার ওয়াইফ বা হাজব্যান্ড বা আচ্ছা ধরো তোমার মা বাবার এদিকে তুলনা করি, তোমার মার হচ্ছে ডিম্বাণুতে হচ্ছে 46টা ক্রোমোজোম আছে, এখন তোমার বাবার ডিম্বাণুতেও 46টা করে ক্রোমোজোম আছে। ঠিক আছে, বাবার ডিম্বাণুতে 46টা করে ক্রোমোজোম আছে। এখন চিন্তা করো তো বাবার ডিম্বাণু বলতেছি কেন, বাবার শুক্রাণু, বাবার তো ডিম্বাণু হবে না, আচ্ছা বাবার শুক্রাণুতে, ঠিক আছে। সো মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু দুইটা যখন একসাথে মিলিত হবে, এই দুইটা প্লাস দিলাম। এখন চিন্তা করো তো মায়ের ডিম্বাণুতে 46টা ক্রোমোজোম, বাপের শুক্রাণুতে হচ্ছে 46টা ক্রোমোজোম, তাহলে 46 আর 46 কত, চিন্তা করো তো 92, তাই না? তাইলে এখন তুমি যে হইতেছো, তোমার মা বাবা থেকেই তো তুমি হইতেছো, তোমার দেহ কোষে হচ্ছে এখন কয়টা ক্রোমোজোম থাকবে বলো তো বাবা, তোমার দেহে কোষে ক্রোমোজোম থাকবে 92টা। এখন তুমি আমাকে বলো তুমি কি মানুষ নাকি এলিয়েন? এই যে 92টা যে ক্রোমোজোম আছে, তুমি কি মানুষ হইলা না এলিয়েন হইলা? তুমি অবশ্যই এলিয়েন, কারণ হচ্ছে 92টা ক্রোমোজোম কোনো মানুষের দেহে থাকে না, মানুষের দেহের মধ্যে অবশ্যই 46টা ক্রোমোজোম থাকতে হবে। তাইলে দেখো এইখানেই আল্লাহ তাআলা কত সুন্দর একটা মেকানিজম দিয়ে দিছে, যখন জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হবে তখন অর্ধেক সংখ্যক হয়ে যাবে। এই অর্ধেক হয়ে যাওয়ার কারণে ধরো তোমার বাবার শুক্রাণুতে 23টা ক্রোমোজোম আছে, ঠিক একইভাবে আচ্ছা আমরা এখন এই 92 কাহিনী ভুলে যাই, তার মানে এটা হইলে আমরা হচ্ছে প্রজাতি চেঞ্জ হয়ে যাবে একদম, মানে আমরা আর তখন মানুষ থাকবো না, আমরা তখন কি যে হয়ে যাবো আল্লাহ মাবুদ জানে। তো হচ্ছে আর মায়ের থেকে তোমার এখানে 46টা ছিল, মায়ের থেকে হচ্ছে 23টা, মিওসিসের কারণে এখানে 23টা আসলো, এইখানে 23টা আসলো। এখন এই 23টা, এই বাবার শুক্রাণুর 23টা, মার ডিম্বাণুর 23টা, এই 23টা মিলে কত হইতেছে বা ভাইয়া এখানে কিন্তু আমার 46টা হচ্ছে। তার মানে দেখো এখন কি তুমি যেই তৈরি হইতেছো, তুমি কি তৈরি হইতেছো, আসলে মানুষই তৈরি হইতেছো, তুমি অন্য কিছু তৈরি হচ্ছে না। দেখছো মিওসিস কোষ বিভাজনের মাহাত্ম্যটা, গুরুত্বটা এই জায়গাতেই, যে মিওসিস যদি না হইতো তাহলে কিন্তু প্রজাতি চেঞ্জ হয়ে যেত, কিন্তু মিওসিস কোষ বিভাজন হওয়ার কারণে প্রজাতির যেই ধারাটা সেটা কিন্তু বজায় থাকতেছে, মানে মানুষের ধারা বলো বা শিম্পাঞ্জির ধারা বলো, তাদের ধারাগুলা এই মিওসিস কোষ বিভাজনের কারণে বজায় থাকতেছে। অর্ধেক হওয়ার কারণে শুক্রাণুতে হচ্ছে 23টা, ডিম্বাণুর 23টা, এরা মিলিত হয়ে 23 + 23 46টা নতুন আরেকটা জাইগোট তৈরি করার মাধ্যমে সেটা মাইটোসিস কোষ বিভাজন হয়ে 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 পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা মানবদেহ তৈরি করতেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে, এই কারণেই তোমার জীবদেহের জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হইতেই হবে। তো এই গেল আমাদের আজকের চ্যাপ্টার। আমাদের আজকের চ্যাপ্টার খুবই ছোট ছিল, কিন্তু আমি জানি তোমরা অনেক কিছুই আসলে তোমরা আগে জানতা না। আজকের ক্লাস শেষে ইনশাল্লাহ তোমরা সবকিছু বুঝতে পারছো, কারণ আমি কিছু কিছু জায়গা তোমরা যেগুলো বুঝো না, এই চ্যাপ্টার সবাই বুঝে আমি জানি, কিন্তু অনেক টপিক আছে যেগুলো তোমরা আসলে বুঝো না, ওই টপিকগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা বুঝেছো কিনা এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা। আমাদের আইটিএস একাডেমির সাথে থাকবা এবং হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসগুলো রেগুলার দেখার চেষ্টা করবা। তোমাদের ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন এনে দেওয়ার জন্য আমরা আমাদের এই ওয়ান শট ক্লাসগুলোকে যতটা পারছি হচ্ছে ভালো করার চেষ্টা করছি, এবং তোমাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তীতে ওয়ান শট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।